Rahim. Let's start our today's session. Today we'll be discussing on writing module. After listening, reading, we have discussed several classes on the listening and reading modules. And today it would be better for all of you to discuss something on writing module. That's why today is our 29th lecture. আজকে আমরা রাইটিং নিয়ে কথা বলবো রাইটিং মডিউলে ডাবল কোয়েশ্চেন এসে আমরা বেশ কিছু টাইপের কোয়েশ্চেন টাইপ অলরেডি আলোচনা করা হয়ে গেছে এগ্রি ডিসএগ্রি অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস আজকে আমরা ডাবল কোয়েশ্চেন এসে এটা নিয়ে আমরা একটু রিভিউ করতে চাই সো আমাদের যে ফোকাসগুলো থাকবে আমাদের সেটা কোয়েশ্চেন অ্যানালিসিস করা যেটা সবসময় বলি যে কোয়েশ্চেনটাকে অ্যানালিসিস করতে পারতে হবে কোয়েশ্চেনটা বোঝাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট যেন কোনো কিছু ইগনোরড না হয়ে যায় কোয়েশ্চেনে কোনো কিছু বাদ না পড়ে যায় টাস্ক রেসপন্সটা যেন আমার পারফেক্টলি হয়ে যায় এটা ট্র্যাপ এবং রাইটিং দ্য ডুয়াল থিসিস ওকে যে ডাবল কোয়েশ্চেন যদি থাকে তাহলে থিসিসের মধ্যেও সেটাকে নিয়ে আসতে হবে when students encounter a question like এই দেখেন একটা কোয়েশ্চেন যেটা আছে many people decide on a career path early in their lives and keep to it why do they do this do you think this is a good or a bad thing তো দেখেন আপনাকে এখানে কোয়েশ্চেন মার্ক কটা দুটো কোয়েশ্চেন মার্ক তার মানে দুটো কোয়েশ্চেন তাহলে আপনাকে দুটো কোয়েশ্চেন আনসার করতে হবে ওকে সো যে স্টুডেন্টরা যেটা হয় সাধারণত তারা যে এটা ভালো নাকি এটা খারাপ এটা ভালো খারাপের বিষয়টা আলোচনা করতে চায় যে ক্যারিয়ার পাথ মানুষ যখন ডিসাইড করে তো সেই জিনিসটা নিয়ে ভালো খারাপের বিষয়টা আলোচনা করতে থাকে আর যে বিষয়টা ওয়াই ইট হ্যাপেন্স এখানে জিজ্ঞাসা করেছে ওয়াই ডু দে ডু দিস এটা নিয়ে অনেকের ক্ষেত্রেই মানে ম্যাক্সিমাম স্টুডেন্টই এটাকে অ্যাভয়েড করে দেয় কারণ তারা লাস্ট কোয়েশ্চেনটাকে বেশি প্রায়োরিটি দেয় ডু ইউ থিঙ্ক দিস ইজ গুড অর ব্যাড সো আপনাকে কোয়েশ্চেনের মধ্যেও একটা জিনিস ইন শর্ট মনে খেয়াল করবেন যে কোয়েশ্চেন মার্ক কয়টা আছে দেখেন এখানে দুটো কোয়েশ্চেন মার্ক দুটো সেন্টেন্সের মাধ্যমে তো আপনাকে দুটো কোয়েশ্চেন অ্যাড্রেস করাটা এটা ম্যান্ডেটরি এটা টাস্ক রেসপন্সের জন্য এটা ম্যান্ডেটরি ওকে চলেন আমরা যদি ডাবল কোয়েশ্চেনের বিষয়টাকে একটু দেখি এটা অ্যানাটমিটা ডাবল কোয়েশ্চেনস আর ইউনিক বিকজ দে ডু নট আস্ক ইউ টু জাস্ট ডিসকাস বোথ ভিউজ or agree or disagree শুধু এটাই বলে না they ask two direct often unrelated questions about a central theme question A usually asks for causes or reasons it could be factors or methods right question B এটা এই ক্ষেত্রে আপনাকে অপিনিয়ন জানতে চায় ইম্প্যাক্ট জানতে চায় ফিউচার প্রেডিকশন নিয়ে কথা বলে তো এখান থেকে আমরা ইন্ট্রোডাকশনটা তাহলে আমরা কিভাবে লিখব টু সেন্টেন্স রুল স্টপ রাইটিং হুক সেন্টেন্সেস সিন্স দ্য ডন অফ টাইম এইভাবে আমরা যে লিখি হ্যাঁ ব্যাকগ্রাউন্ড একটা ডেভেলপমেন্ট দেওয়ার চেষ্টা করি একটা হুক সেন্টেন্স লেখার চেষ্টা করি মানে কনটেক্সটটাকে রিলেট করার জন্য একটা অ্যাট্রাকটিভ সেন্টেন্স লেখার চেষ্টা করি সো এইটা আমাদের আমরা অ্যাভয়েড করতে পারি এই লেখা এভাবে না লিখে সো আপনার যেটা দরকার হয় একদম থিসিস স্টেটমেন্টটা মূলত দরকার আপনি প্যারাফ্রেজ করতে পারেন আপনি এরপরে থিসিস স্টেটমেন্ট করবেন যেমন ধরেন প্রথম সেন্টেন্সটা কি হবে প্যারাফ্রেজ যেটা বললাম সো যেটা আপনার ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট সিনোনিমাস ওয়ার্ডগুলো কমপ্লেক্স গ্রামার ইউজ করে আপনি এটা একটা প্রথম সেন্টেন্সের মধ্যে দিয়ে রাখবেন আর সেন্টেন্স টু যেটা এরপরে যেটা আসবে ফার্স্ট ইন্ট্রোডাকশনে আপনার কি থাকবে আইএলটিএস ইন্ট্রোডাকশনের কথা বলছি ইন্ট্রোডাকশনে আপনার থাকবে থিসিস যেটা হচ্ছে প্যারাফ্রেজ এই প্যারাফ্রেজটা আপনি করবেন আর এরপরে থাকবে আপনার থিসিস যদি ডাবল কোয়েশ্চেন থাকে তাহলে ডাবল কোয়েশ্চেনের থিসিস থাকবে You must directly answer both questions in this sentence. Do not say, this essay will discuss why this happens, and if it is good, you must give the actual answers.
ওকে, আরেকটা কোয়েশ্চেন দেখেন, ইন মেনি কান্ট্রিজ দ্য ট্রেডিশন অফ ফ্যামিলিজ হ্যাভিং মিলস টুগেদার ইজ ডিসঅ্যাপিয়ারিং। মানে আমাদের দেশেও দেখেন বা আমাদের সমাজেও দেখেন, পরিবারের সবাই মিলে যে একসাথে মিলে শেয়ার করে, ডাইনিং টেবিল একসাথে বসে খাওয়ার জন্য, তো এই বিষয়টা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। এটা একটা আপনার স্টেটমেন্টের কথা বলছে, এটা হয়ে যাচ্ছে, তাই না? এটার কোনো জাস্টিফিকেশন আপনাকে জানতে চাইনি, এটা কি হচ্ছে কি হচ্ছে না, এটা কিন্তু স্টেটমেন্ট। দেখেন এখানে ফুল স্টপ দিয়ে আছে, দ্য ট্রেডিশন অফ ফ্যামিলিজ হ্যাভিং মেলস টুগেদার ইজ ডিসঅ্যাপিয়ারিং। সো এটাকে আপনাকে জাস্টিফাই করতে হবে না, এটা অলরেডি ইট ইজ স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা হচ্ছে আপনার বেস। আপনাকে যেটা জিজ্ঞেস করেছে, আপনাকে জিজ্ঞেস করছে ওয়াই ইজ দিস হ্যাপেনিং, এটা কেন হচ্ছে, এই হওয়ার কারণটা আপনাকে বলতে হবে। এটা কি আসলে হচ্ছে কি হচ্ছে না, এটার কোনো জাস্টিফিকেশন নাই, এটা হচ্ছে, এটা স্টেটমেন্টটাকে ধরেই আপনার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে কেন এটা হচ্ছে। হোয়াট উইল দ্য ইম্প্যাক্টস অফ দিস বিয়ন্ড ফ্যামিলি লাইফ, এটার ফলে ফ্যামিলি লাইফে কি ইম্প্যাক্ট পড়ছে। এই হচ্ছে আমাদের দুটো কোয়েশ্চেন। ডাবল কোয়েশ্চেন এসে আমাদের থাকতে পারে, এবং ডাবল কোয়েশ্চেন এসে যদি থাকে আর আপনি যদি ডাবল কোয়েশ্চেন এসেটাকে ঠিকভাবে থিসিস স্টেটমেন্ট এবং অ্যান্সারটা টাস্ক রেসপন্সটাকে পারফেক্টলি প্রেজেন্ট করতে পারেন, আপনার রাইটিংয়ে কিন্তু আপনার ব্যান্ড স্কোর বেড়ে যাওয়ার চান্স অনেক বেশি, এবং এটা 7.58 হয়ে যাওয়ারও চান্স অনেক বেশি। এবং আপনার গ্রামাটিক্যাল এরর তো অবশ্যই থাকা যাবে না, আপনি যদি এটাকে ঠিকভাবে অ্যাড্রেস করতে পারেন। ডাবল কোয়েশ্চেনের হ্যাকটাই হচ্ছে, এবং এটার চ্যালেঞ্জটাই হচ্ছে দুটো কোয়েশ্চেনই আনসার করা। জি, মূল বিষয় আলোচনার যেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, ডাবল কোয়েশ্চেন এসে দুটো মানে টাস্ক রেসপন্সের জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে এটা মিসড হয়ে যায়। অনেক স্টুডেন্টরা এটাকে ইগনোর করে ফেলে বা খেয়াল করতে পারে না, বা ওভাবে মনে করে যে অ্যান্সার একটা করলেই হয়। তো এটা যেহেতু ট্রেনিং না থাকে, না থাকলে এটা আপনি ডিল করতে পারছেন না। তো সেটার জন্যই আমরা আসলে ভাবে আলোচনা করছি। ওকে স্যার, আপনি স্যাম্পল অ্যান্সারও থাকবে, আপনি সেখানে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে আপনি বুঝতে পারবেন। ওকে, সো ঠিক আছে স্যার। ইয়েস স্যার। ওকে, সামনে যাই আমরা। সো যেটা বলছিলাম, দিস এসে will explain the reason for this trend and discuss its impact on families. 0.4 task response। তাহলে যদি এরকম হয় যে আপনার এটা রিজন কি কি কারণে আপনাকে কেন বলেছে, যে কেন এটা হচ্ছে, ওকে, এটার এর ফলে ইম্প্যাক্টটা কি হচ্ছে, তাহলে এটার আপনাকে যদি ব্যান্ড একটু বেটার ব্যান্ড পেতে হয়, তাহলে এটার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ড্রিভেন বাই ইনক্রিজিংলি ডিমান্ডিং। আপনাকে যদি এইভাবে আপনি লিখেন, হ্যাঁ, আপনি ব্যান্ডের প্রথম থিসিসটা আমি লিখেছি, দিস এসে উইল এক্সপ্লেইন দ্য রিজন ফর দিস ট্রেন্ড অ্যান্ড ডিসকাস ইটস ইম্প্যাক্ট অন ফ্যামিলিজ। তো এটা কিন্তু আপনার টাস্ক রেসপন্স হলো না, তাই তো? থিসিস স্টেটমেন্টটা সেরকম, আপনি এইরকম যদি থিসিস স্টেটমেন্ট লিখেন যে এই এসেতে এটা রিজন বলা হবে এবং এটা ডিসকাস করা হবে, এটা ইম্প্যাক্ট অন ফ্যামিলিজ, আপনি তো অ্যান্সার করলেন না। তো টাস্ক রেসপন্সটা আপনার এখানে থিসিস স্টেটমেন্টে আসলো না। আপনি যদি এভাবে থিসিস স্টেটমেন্ট লিখেন, দিস ট্রেন্ড ইজ প্রাইমারিলি ড্রিভেন বাই ইনক্রিজিংলি ডিমান্ডিং কর্পোরেট ওয়ার্ক শিডিউলস and I believe it will ultimately lead to a severe breakdown in familial bonds and communication. যেটা সিয়াম স্যারের প্রশ্ন ছিল যে আমরা এভাবে দেব কিনা, আপনার সামনেই থিসিস স্টেটমেন্টটা এভাবে প্রেজেন্ট করা আছে। এই কোয়েশ্চেনের ডাবল কোয়েশ্চেন, সেটা ব্যান্ড 5.5 একটা থিসিস, ওটাও একটা থিসিস। মানে আপনি ইন্ট্রোডাকশনে লিখেছেন, আপনি ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে লিখেছেন, আর ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে আপনি প্যারাফ্রেজের পরে এটাও লিখেছেন। মানে আপনি কিন্তু বলছেন যে এটা কর্পোরেট ওয়ার্ক শিডিউল, আপনি কারণটা বলছেন, আপনাকে জিজ্ঞাসা করেছে কেন এটা হচ্ছে। এরপরে কর্পোরেট ওয়ার্ক শিডিউলের এটা যে কারণে এটা হচ্ছে, এই বিষয়টাকে আপনি ব্যাখ্যা করবেন। আপনি তো অ্যান্সার করেছেন, এটাকে পরে এলাবোরেট করবেন, এক্সপ্লেইন করবেন, জাস্টিফাই করবেন, এক্সাম্পলিফাই করবেন, ওকে। এবং আপনি বিশ্বাস করছেন যে এটা ফ্যামিলিয়াল বন্ড এবং কমিউনিকেশনের এটা ব্রেকডাউন হচ্ছে, সেটাও আপনি পরবর্তীতে এই প্যারাগ্রাফে, তাহলে প্রথম প্যারাগ্রাফে আপনি বডি প্যারাগ্রাফে কি করবেন, যে কি কেন এটা হচ্ছে
এটা আপনি ব্যাখ্যা করবেন। এরপরে পরের বডি প্যারাগ্রাফে আপনি কি ব্যাখ্যা করবেন যে এটা কিভাবে ফ্যামিলিয়াল বন্ড এবং কমিউনিকেশন এটা ব্রেকডাউন হচ্ছে সেটা আপনি ব্যাখ্যা করবেন। তারপর আপনি কনক্লুশন দেবেন। তো এই হচ্ছে আমার স্ট্র্যাটেজি। বিল্ডিং সেলফ কন্টেইনড প্যারাগ্রাফস দ্যাট ডু নট ব্লিড ইনটু ইচ আদার, মানে একটার এক্সপ্লেনেশন যেন আরেকটাতে চলে না যায় বা একটা লজিক যেন আরেকটা প্যারাগ্রাফে ক্যারি না করে। প্রত্যেকটা প্যারাগ্রাফ আলাদা আলাদা করে আপনার ইনফরমেশনটা যেটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটাকে এক্সপ্লেইন করবে, জাস্টিফাই করবে, ওকে, ক্লিয়ারলি। সো বডি প্যারাগ্রাফ 1 বিলংস এন্টায়ারলি টু কোয়েশ্চেন 1, যে কোয়েশ্চেন এইটা পুরোটাই বডি প্যারাগ্রাফ, যেটা মানে আপনার এসের সেকেন্ড প্যারাগ্রাফ, সেটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1। তাহলে আপনি ফার্স্ট আপনাকে যে কোয়েশ্চেনটা করা হয়েছে সেই ফার্স্ট কোয়েশ্চেনটাকে আপনি অ্যাড্রেস করবেন এবং পুরোটা ডেভেলপ করবেন এখানে, ওই আইডিয়াটাকে এক্সপ্লেইন করা, জাস্টিফাই করা, এক্সাম্পলিফাই করা, সব কিছু করবেন এই প্যারাগ্রাফের মধ্যে। এবং বডি প্যারাগ্রাফ 2 এর মধ্যে পুরোটাই এন্টায়ারলি আপনি কোয়েশ্চেন 2, যেটা আপনার সেকেন্ড যে কোয়েশ্চেনটা, সেটাকে আপনি এখানে অ্যাড্রেস করবেন। আপনি বডি ইন্ট্রোডাকশনে থিসিস স্টেটমেন্টে আপনি একসাথে একই সেন্টেন্সের মধ্যে দুটো দিয়েছেন, অ্যান্ড দিয়ে যুক্ত করে দিয়েছেন, সেটা আপনি করতে পারেন এক সেন্টেন্সের মধ্যে। তার মানে এই না যে আপনি বডি প্যারাগ্রাফ 1এও ওই দুটোকেই এখানে এক্সপ্লেন করবেন, বডি প্যারাগ্রাফ 2 সেটাতেও ওই দুটো বিষয়ে আলোচনা করবেন। আপনাকে প্রথম কোয়েশ্চেনটাকে আরেকটা প্যারাগ্রাফে এক্সপ্লেন করতে হবে, পরের কোয়েশ্চেনটাকে আরেকটা প্যারাগ্রাফে এক্সপ্লেন করতে হবে, সিম্পল। ওকে, সো আমরা ফার্স্ট আমরা যেভাবে কিভাবে কোয়েশ্চেনটাকে ডিল করব, এবং আপনারা জানেন প্যারাগ্রাফের আমরা স্ট্রাকচারগুলোকে কিভাবে আমরা ডিল করি, সেখানেও সেই বিষয়টা আছে। So each body paragraph must follow a rigid logical flow to maximize coherence and cohesion. আমরা কিন্তু আমাদের সিসিতেও মার্কস আছে, আমাদের টিআরএও মার্কস আছে, আমাদের জিআরএ তে মার্কস আছে। জিআরএ মানে হচ্ছে গ্রামেটিক্যাল অ্যাকুরেসি, তাই না? সো সেখানে আমাদের এটা এলআর এ আমাদের মার্কস আছে। এলআর কি? লেক্সিক্যাল রিসোর্সেস। আমাদের সিসিতে মার্কস আছে। সিসি কি? কোহেরেন্স অ্যান্ড কোহেশন। আমাদের টিআর এ মার্কস আছে। টিআর কি? টাস্ক রেসপন্স। তাহলে টিআর, জিআরএ, সিসি এটা আছে আমাদের সবগুলো, প্রত্যেকটা চারটাই আমাদের থাকছে। সেখানে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের এলআর, সিসি, জিআরএ এবং টিআর। টিআর হচ্ছে টাস্ক রেসপন্স, এলআর হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, জিআরএ হচ্ছে গ্রামেটিক্যাল অ্যাকুরেসি, সিসি হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন। এটা মাথায় একদম সেট করে রাখতে হবে যে আমার এই চারটা ক্রাইটেরিয়া আমাকে কিন্তু ফুলফিল করতে হবে আমার লেখার মাধ্যমে। ওকে, সো প্যারাগ্রাফগুলোতে আমরা কিভাবে সাজাবো? প্রথমেই টপিক সেন্টেন্স থাকবে। টপিক সেন্টেন্স কি? ডিরেক্টলি আপনি যে টপিকটা নিয়ে আলোচনা করছেন এটাকে আপনি অ্যান্সার করবেন এবং এটাকে আপনি এক্সপ্লেইন করবেন। প্রথম কথা হচ্ছে টপিক সেন্টেন্সটাকে এটাকে ডিফাইন করবেন। সো ফর্মুলা ফর বডি প্যারাগ্রাফ 1, এটা রিজনটা, দ্য প্রিন্সিপাল রিজনস বিহাইন্ড কি সেটা ইজ রিজন। ফর্মুলা ফর বডি প্যারাগ্রাফ 2, এটা ইম্প্যাক্টটা থাকবে। রিগার্ডিং দ্য কনসিকুয়েন্স অফ দিস শিফট, দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট ইজ, আপনি সেখানে কি ইম্প্যাক্টটা পড়ছে সেটা আপনি ব্যাখ্যা করবেন। এটা ফর্মুলা, আমি স্ট্রাকচারটাকে আপনাদের এখানে প্রেজেন্ট করছি যে কিভাবে আপনার বডি প্যারাগ্রাফ হচ্ছে। সেগুলো আবার আমরা সামনে স্যাম্পল আমি এক্সপ্লেইন করছি যে কিভাবে, এবং আপনাকে দেখাবো কিভাবে এটা লেখা যেতে পারে। আউট অফ মেনি ওয়েজ আই উইল বি প্রেজেন্টিং ওয়ান ওয়ে। তারপরে আমার প্রথমে টপিক সেন্টেন্স, তারপরে হচ্ছে এক্সপ্লেইন করব আমরা হাউ অর ওয়াই ইউর টপিক সেন্টেন্স ইজ ট্রু, কেন এটাকে জাস্টিফাই করা, কজ অ্যান্ড এফেক্ট। এরপরে আপনি এক্সাম্পল দেবেন, ওকে। এরপরে আপনি এটা লিঙ্ক করবেন, শর্ট সেন্টেন্স লিঙ্কিং দি এক্সাম্পল ব্যাক টু দ্য কোয়েশ্চেনের সাথে এটাকে আবার কানেক্ট করে দিন। Here is a poorly structured paragraph where the writer mixes the reasons and the impacts together. এই যে এখানে এরকম যদি হয় তাহলে দেখেন কি হচ্ছে, people don't eat together because they are busy with work. This is very bad for children because they don't talk to their parents. Also, another reason is children play video games instead of eating. Therefore, families are becoming distant. তাহলে দেখেন পুরো জিনিসটা ওই আইডিয়াটাকেই, মিক্স আপ আইডিয়াটাকে আপনি প্যারাগ্রাফে যদি এভাবে লিখেন তাহলে এটা ওয়েল কনস্ট্রাক্টেড ডেভেলপড প্যারাগ্রাফ হচ্ছে না। তাহলে আপনার দুটো সেপারেট আইডিয়া আপনি একসাথে মিক্স আপ করে দিচ্ছেন, বা আপনার একটা প্যারাগ্রাফেই দুটো আইডিয়া ব্লিড হয়ে যাচ্ছে, একটার সাথে একটা মানে
গড়িয়ে যাচ্ছে রক্ত আরেকটা জায়গায়। সো এটাকে আমরা বলি যে ইউর প্যারাগ্রাফ মাস্ট নট ব্লিড উইথ আদার ইস্যু অর টু আদার ইস্যু, আরেকটাতে যাবে না, আরেকটার সাথে থাকবে না। So this paragraph bounces from cause effect, তাই না? তো কজ বলছে প্যারেন্টস, এখানে দিস ইজ ভেরি ব্যাড, তারপরে বলছে অ্যানাদার রিজন, সেটা ভিডিও গেম খেলে ইটিংয়ে, তার ফলে কি হচ্ছে, ফ্যামিলিরা ডিস্টেন্স হচ্ছে। তাহলে এখানে কজ অ্যান্ড ইফেক্ট, কিন্তু আপনি কজ একটা প্যারাগ্রাফ লিখবেন, ইফেক্ট আরেকটা প্যারাগ্রাফ লিখবেন, এটাই আমি বোঝাতে চাচ্ছি আপনাদের। ফাইন। তো এখন যদি আমরা দেখি যে একটু আগে দেখলাম আমরা কিভাবে এখানে প্যারাগ্রাফটাকে কি হলো, যেটা এটা মিক্স আপ থাকলো কজ অ্যান্ড ইফেক্ট। আপনাকে প্রশ্ন করেছে ডাবল কোয়েশ্চেন এসেতে, আপনাকে দুটো কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে থিসিস স্টেটমেন্টে, এবং বডি প্যারাগ্রাফে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য আলাদা একটা প্যারাগ্রাফ। এবং যেই টপিকটা নিয়ে আপনি কজ নিয়ে যদি কথা বলেন, তাহলে সেখানে ইফেক্টের ব্যাপারটা আসবে না, শুধু কজটাকে আপনি এস্টাবলিশ করবেন, ওটাকে এক্সপ্লেইন করবেন, ওটাকে এক্সাম্পলিফাই করবেন, এবং ইফেক্টটার প্যারাগ্রাফটা আলাদা হবে। এই হচ্ছে আমাদের মূল কন্ডিশন। তো এখন আমরা যদি দেখি এখানে দ্য ডিক্লাইন অফ শেয়ার্ড ফ্যামিলি, যে একই টপিকের কথা বলছি, এখানেও একটা একটু আগে যেটা টপিকে আমরা থিসিস স্টেটমেন্ট দেখলাম, যেটা আমরা বডি প্যারাগ্রাফে এই যে এটা দেখলাম, একটা ফ্লড প্যারাগ্রাফ, ফ্লড ত্রুটিযুক্ত প্যারাগ্রাফ। আর এখানে যদি আরেকটা প্যারাগ্রাফ দেখি আমরা, টপিক সেন্টেন্স, কি হচ্ছে টপিক সেন্টেন্স, এই প্যারাগ্রাফে আপনি কি বলতে যাচ্ছেন, দ্য ডিক্লাইন, এখানে কজ, আমি পুরোটাই কজ রেখেছি, তো খেয়াল করে দেখেন, পড়েন এটা। The decline of shared family meals is primarily driven by increasingly demanding professional schedules and the pervasive distraction of digital entertainment. Professional schedule এবং হচ্ছে ডিজিটাল এন্টারটেইনমেন্টে আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে থাকি। কেন এটা হচ্ছে, এই আমরা ফ্যামিলিতে সবাই একসাথে খাই না, এখন এটা হারিয়ে যাচ্ছে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। ওটা একটা স্টেটমেন্ট ছিল, ওটাকে সত্য ধরেই আপনাকে কেন হচ্ছে কারণটাকে ব্যাখ্যা করতে হবে। তো আপনি কারেন্টটা বললেন যে এটা ক্রমবর্ধমান যে একটা ডিমান্ড প্রফেশনাল শিডিউলের কারণে, আপনার যে প্রফেশনালিজম এবং শিডিউল মেনটেন করার জন্য হয়তো আপনি আপনার ফ্যামিলি যে ডিনার টাইম, এই সময় আপনি কোথাও হয়তো আপনার এঙ্গেজমেন্ট আছে এবং আপনার কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্টটাকে অ্যাটেন্ড করার জন্য, প্রফেশনালিজমটাকে আপনার পারফেক্টলি মেনটেন করার জন্য আপনি ফ্যামিলির সাথে বসতে পারছেন না। আরেকটা হচ্ছে দ্য পারভেসিভ ডিস্ট্রাকশন, হ্যাঁ, যেটা আমাদের এখন চারিত্রিক স্খলন হয়ে যাচ্ছে, সে ডিস্ট্রাকশন অফ ডিজিটাল এন্টারটেইনমেন্ট। আমার ডিজিটাল এঙ্গেজমেন্ট সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম টিকটক বলেন, ইউটিউব বলেন, এই অ্যাডিকশনের ফলে আমরা সব ফ্যামিলি থেকে নিজেদেরকে ডিটাচ করে ফেলছি। কারণগুলো এখানে দুটো কারণ ব্যাখ্যা করেছে, এখানে টপিক সেন্টেন্সে আপনি মেনশন করেছেন, এখন এটাকে আপনি এক্সপ্লেইন করছেন। In the modern corporate environment, parents frequently work extended hours or irregular shifts. কারণ নাইট শিফট আছে, বিভিন্ন শিফটে আমরা এখন কাজ করি, মেকিং ইট লজিস্টিক্যালি ইম্পসিবল টু সিঙ্ক্রোনাইজ ডিনার টাইমস। ডিনার টাইমে একসাথে সিঙ্ক্রোনাইজ করা, টাইমটাকে সেট করা, এটা ইম্পসিবল, এটা লজিস্টিক্যাল না, এটা লজিক্যাল না। মেকিং ইট লজিস্টিক্যালি ইম্পসিবল, দেখেন আমি ইম্পসিবল বলতে পারতাম, লজিস্টিক্যালি ইম্পসিবল, লজিক্যালি ইম্পসিবল, সো সব কিছু লজিস্টিক্যালি অ্যান্ড লজিক্যালি ইম্পসিবল এভাবে বলতে পারতাম। সো যেটা লজিস্টিক্যালি আপনার যে সাপোর্ট, সব কিছু রিসোর্সেস দরকার হয় এটা বসার জন্য, অ্যারেঞ্জমেন্টটা, সেই বিষয়গুলো আমরা সেখানে বলতে চাচ্ছি। ফার্দার মোরে একই পয়েন্ট আরও অ্যাড করছি, ইভেন ওয়েন অল ফ্যামিলি মেম্বার্স আর প্রেজেন্ট ইন দ্য হাউস, younger demographics, younger যারা young generation or young people না বলে আমি বলছি younger demographics are often completely engrossed in video games or personal devices, choosing the immediate gratification of isolated screen time over communal dining. হয়তো ফ্রেন্ডের সাথে চ্যাট চলতেছে, হ্যাঁ, বা ভিডিও কলে সে আছে, এখন সে ফ্যামিলি ডিনার টাইম, সে সেখানে আসছে না, তো তাকে ডাকা হলেও সে বলছে যে আমি একটু পরে খাবো, হ্যাঁ, বা বিভিন্নভাবে এটা হচ্ছে। তাহলে দুটো কারণ আমি কিন্তু এখানে এক্সপ্লেন করেছি একই প্যারাগ্রাফে। প্রথমটা বলেছি আমাদের শিডিউলের কারণে, আমাদের এক্সটেন্ডেড আওয়ার্সের কারণে, আমাদের প্রফেশনাল যে কমিটমেন্টের কারণে এটা লজিস্টিক্যালি ইম্পসিবল হয়ে যায় সিনক্রোনাইজ করা ডিনার। ফার্দার মোর দিয়েছি লিঙ্কিং ডিভাইস, আরও অ্যাড করেছি যে এখানে ফ্যামিলি মেম্বার্সরা সবসময় মানে যদিও একই সাথে বাসায় প্রেজেন্ট থাকে,
তারপর যারা ইয়াং জেনারেশন, এখন অবশ্যই ইয়াং আরও বেশি এটা এক্সপ্যান্ডেড হয়ে গেছে, শুধু ইয়াং জেনারেশন না, মোটামুটি older generation, they are also engrossed, completely engrossed in the social media or entertainment media, right? So এটা তাহলে আমার এক্সপ্লেন হয়ে গেল। এখন এটার এক্সাম্পল দিতে হবে, যেটা বলি আমি এক্সাম্পলিফিকেশন। For instance, recent sociological studies of dual income households illustrate that conflicting work rosters combined with the magnetic pull মানে কি একদম চুম্বকের মতো আকর্ষণ করে কি ডিজিটাল মিডিয়া, have reduced the frequency of traditional seated family dinners to fewer than 2 nights a week in most metropolitan areas। মানে শহরগুলোতে, আমাদের মেট্রোপলিটন শহর বা শহরগুলোতে কি হচ্ছে যে খুব কম, রেয়ার, মানে সপ্তাহে দুই দিনের থেকেও কম এরকম হয় যে একসাথে বসে ডিনার করা হয়। যেটা আমাদের টপিকে ছিল ইনক্রিজিংলি এটা এটা হারিয়ে যাচ্ছে, এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, রাইট? এখন আপনি এটা এই যে আপনি আলোচনাটা করলেন, এক্সপ্লেইন করলেন, এটার একটা এক্সাম্পল দিলেন, এখন আপনি আপনার কোয়েশ্চেনের সাথে এটাকে আবার কানেক্ট করে দিবেন। কনসিকুয়েন্টলি ফলাফলে যেটা হচ্ছে, দিস কম্পিটিং মডার্ন প্রেশার্স হ্যাভ এফেক্টিভলি ডিসম্যান্টেলড দ্য ডেইলি, হারিয়ে ফেলছে, ডিসম্যান্টেল করে দিচ্ছে ডেইলি রুটিনস দ্যাট ওয়ান্স মেড কালেকটিভ মিল টাইমস পসিবল। একদা কোনো এক সময় এই একসাথে কালেকটিভ মিল টাইমটা সম্ভব ছিল, সেই সম্ভব হওয়ার ব্যাপারটাকে বর্তমানে এটা কার্যকরভাবে ডিসম্যান্টেল মানে ভেঙে যাচ্ছে, গুড়িয়ে দেওয়া হয়েছে, যে আমাদের বিভিন্ন বিষয়ের কারণে মডার্ন প্রেশার আপনি একসাথে করে দিয়েছেন, দিস কম্পিটিং মডার্ন প্রেশার। ওকে, কম্পিটিং মডার্ন প্রেশার যে একটার সাথে একটা কম্পিট করছে, একটা হচ্ছে আপনার প্রফেশনাল কমিটমেন্ট, মডার্ন যে কমিটমেন্ট প্রফেশনালিজমের কারণে, এবং আপনার ইরেগুলার শিফটের কারণে আপনি সময়গুলো একসাথে ম্যানেজ করতে পারছেন না। আরেকটা হচ্ছে আপনি ওভারলি এনগ্রস থাকার কারণে আপনার যে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে আপনি এনগ্রসড হয়ে থাকছেন সেই কারণে। সো সেটা বলছেন এটা একেবারেই আমাদের রুটিন, যেটা ডেইলি রুটিন ছিল, এক সময় পসিবল ছিল, সেটা আমাদের এখন এটা ডিসম্যান্টেল হয়ে যাচ্ছে। তাহলে কারণটা আপনি ব্যাখ্যা করলেন, কারণের প্যারাগ্রাফ এটা, এখন আপনি কারণ বলেছেন, এটাকে এক্সপ্লেন করেছেন, এটাকে এক্সাম্পলিফাই করে আবার আপনি কোয়েশ্চেনের সাথে লিঙ্ক করে দিন, এই হচ্ছে কারণ ব্যাখ্যাটা। ফলাফলে এইটাই হচ্ছে আমাদের ইম্পসিবল, যেটা পসিবল ছিল এটা ইম্পসিবল হয়ে যাচ্ছে, বা এটা হারিয়ে যাচ্ছে, বা এটা গুড়িয়ে দেওয়া হচ্ছে, বা এটা নষ্ট হয়ে গেছে। ফাইন। সো এখন আপনি খেয়াল করেন কেন এটা আমরা ভালো একটা প্যারাগ্রাফ হিসেবে কনসিডার করছি, কারণ এখানে কোনো ব্লিড হয়নি, এখানে কিন্তু এফেক্টের কথা আমরা বলি নাই। নোটিস দ্যাট দেয়ার ইজ অ্যাবসলিউটলি নো মেনশন অফ ডিস্টেন্ট ফ্যামিলিজ অর ব্যাড ইম্প্যাক্টস অন চিলড্রেন, কোনো এফেক্টের ব্যাপারটা আমরা বলি নাই। দোজ আইডিয়াস আর স্ট্রিক্টলি রিজার্ভ ফর বডি প্যারাগ্রাফ, আরেকটা বডি প্যারাগ্রাফ জায়গায়। লেক্সিক্যাল আপগ্রেডস, এখানে আমরা কি ইউজ করেছি, আমরা দেখেন ভোকাবুলারি গেল, এখানে ডিমান্ডিং প্রফেশনাল শিডিউলস, কনফ্লিক্টিং ওয়ার্ক রোস্টার্স, এখানে আমরা বলেছি পারভেসিভ ডিস্ট্রাকশন অফ ডিজিটাল এন্টারটেইনমেন্ট, পারভেসিভ ডিস্ট্রাকশন অফ ডিজিটাল, অবক্ষয়গত যে আমাদের ডিস্ট্রাকশন হচ্ছে, সেটা হচ্ছে এন্টারটেইনমেন্টের, ডিজিটাল এন্টারটেইনমেন্ট যে প্ল্যাটফর্ম সেখানে, এবং আইসোলেটেড স্ক্রিন টাইম, সবাই আলাদা আলাদা স্ক্রিন টাইম এনজয় করছে, তাই না? প্রত্যেকের ডিভাইস, ফোন ও ল্যাপটপ ও ট্যাব, এভাবে আলাদা আলাদা স্ক্রিন টাইম, আইসোলেটেড মানে একসাথে না, কালেকটিভ না, যেটা আগে আমরা টেলিভিশন দেখতাম, ফ্যামিলি বসে সবাই একসাথে প্রোগ্রাম দেখতাম, সেটা না, প্রত্যেকের আলাদা আলাদা আইসোলেটেড স্ক্রিন, এই যে আইসোলেটেড, একা। সো খেয়াল করেন এখানে কোহেশনগুলো মেনটেন করা হয়েছে, এখানে ফার্দার মোর অ্যাড করেছি, আরেকটা পয়েন্ট অ্যাড করছি, তো এখানে প্রথম কজটার সাথে এখানে অ্যাড করা হয়েছে, তো সেই বিষয়গুলো আপনি এখানে কোহেশন ডিভাইসও ইউজ করা হয়েছে। ওকে, এবার বডি প্যারাগ্রাফ 2 যেটা ইম্প্যাক্টের ক্ষেত্রে আমরা দেখি ইম্প্যাক্টটা কেমন ভাবে আমরা, ওখানে আমরা কিন্তু ইম্প্যাক্ট নিয়ে আলোচনা করি নাই, এখন আমাদের কজেস আলোচনা হয়ে গেছে, এখন আমরা ইম্প্যাক্ট। সো সেখানে আমরা বলছি টার্নিং টু, এই দেখেন আমরা লিঙ্কিং ডিভাইস, টার্নিং টু দ্য কনসিকুয়েন্সেস, এর ফলাফল, যদি আমরা ফলাফলকে যদি বলতে যাই, টার্নিং টু দ্য কনসিকুয়েন্সেস অফ দিস সোসাইটাল শিফট, এই যে সামাজিক যে একটা পরিবর্তন, একটা শিফট হয়েছে, it is evident that the cessation সিজ করা মানে এটা উইথড্র করে ফেলা of communal meals
বাতিল হয়ে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া বা সিজ করা। সো কমিউনাল মিলস ইনফ্লিক্ট সিভিয়ার ড্যামেজ, এটা বেশ কিছু আমাদের একটা ক্ষতি করে ফেলছে, ইনফ্লিক্স করছে, ড্যামেজ করছে অন ফ্যামিলিয়াল কোহেশন, একটা পারিবারিক যে ধারাবাহিকতা ব্যাপারটা আছে, পারিবারিক বন্ধনের যে ব্যাপারটা, একটা মানসিক যে বন্ধন, একটা যে ইমোশনাল অ্যাটাচমেন্ট, এটা বলছে অন ফ্যামিলিয়াল কোহেশন অ্যান্ড দি ইমোশনাল ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, মানে সন্তানদের সাথে বাবা মার বা সন্তানদের সাথে বড়দের যে একটা ইমোশনালি কানেকশন তৈরি হয়, একটা ডেভেলপমেন্ট তৈরি হয়, এই বিষয়টাকে কিন্তু আমরা ইনফ্লিক্ট হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে। বাচ্চারা আর এখন বড়দের সাথে কানেক্টেড না, ফ্যামিলি মেম্বার অন্যদের সাথে কানেক্টেড না। সো এই একটা বিষয় ঘটছে। তাহলে এটা আপনার টপিক সেন্টেন্স। এখন এটাকে আপনি ব্যাখ্যা করছেন, কি বোঝাতে যাচ্ছেন যে এটা ডেভেলপমেন্টটা ব্যাহত হচ্ছে, সেটা আপনি এখন কেন ব্যাহত হচ্ছে, কিভাবে ব্যাহত হচ্ছে সেটাকে ব্যাখ্যা করবেন। তাহলে টপিক সেন্টেন্স, you have given that definition what you want to state, you have clarified your point, now you will be explaining your point. So here we go. Traditionally, প্রথাগতভাবে দ্য ডিনার টেবল সার্ভস অ্যাজ এ ভাইটাল ডে স্যাংচুয়ারি ফর ওপেন ডায়ালগ, তাই না? এটা এমন একটা আয়োজন, একটা দিনের বিশেষ একটা মুহূর্ত, একটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত, টেবিলে এসে সার্ভ এখানে হচ্ছে বা সবাই ফ্যাসিলিটেট হচ্ছে, সবাই সেই সুযোগটা পাচ্ছে, ওপেন ডায়ালগ, তাই না? সবাই মন খুলে কথা বলে এখানে, শেয়ার করে নিজের বাসায়, মানে অফিসে অথবা কলেজে অথবা স্কুলে কার কি ঘটনা, প্রত্যেকটা মেম্বারই তাদের খুব সিগনিফিক্যান্ট ইনসিডেন্টগুলো ব্যাখ্যা করে, তাই না? বা ঘটনাটা শেয়ার করে টেবিলে। অ্যালাউইং প্যারেন্টস টু মনিটর দেয়ার চিলড্রেন সাইকোলজিক্যাল ওয়েলবিং, তো বাচ্চারা যখন একেবারে যা যা ঘটে তার জীবনে সব তো সে এখানে বলতেই থাকে, অনেক কথা বলে, তাই না? তো এর ফলে কি হয়, বাবা মা কিন্তু তাকে মনিটর করার একটা সুযোগ পায়, তার কিভাবে মানসিক এবং তার সাইকোলজিক্যাল বিষয়গুলো, কিভাবে ওয়েলবিংটা ঠিক আছে কিনা, মন খারাপ কিনা, ফ্রেন্ডরা কেউ তাকে বুলি করছে কিনা, বা তাকে টিচার কোনো রকমের টর্চার করছে কিনা, বা স্কুলে তার খারাপ সময় গেছে কিনা, পরীক্ষায় সে খারাপ করেছে কিনা, রেজাল্ট খারাপ হয়েছে কিনা, তো কোনো ফ্রেন্ডের সাথে মারামারি হয়েছে কিনা, এই অনেক জিনিস ব্যাপারগুলো এসে সামনে বসলেই একসাথে ফ্যামিলি মেম্বার্সরা যখন আলোচনা করে, কথার মধ্যে আপনি বুঝতেই পারছেন ডিফারেন্স একটা বাচ্চার মধ্যে, কালকে যত প্রাণ চঞ্চলতা ছিল, আজকে হঠাৎ করে তার মনটা খারাপ। তো এই বিষয়গুলো মনিটর করা প্যারেন্টসের ক্ষেত্রে সুযোগ থাকে। তো সেটাই আপনি বলছেন এখানে, অ্যালাউইং প্যারেন্টস টু মনিটর দেয়ার চিলড্রেন সাইকোলজিক্যাল ওয়েলবিং, শেয়ার ভ্যালিউস, তাই না? যেমন অনেকে হয়তো খেতে খেতে বা করছে, বডি মাথা নাড়িয়ে নাড়িয়ে খাচ্ছে, অথবা পা একটু শেক করছে, বা কোনো ধরনের হয়তো পা চেয়ারের উপর তুলে দিয়েছে, বিভিন্ন রকম যে ভ্যালিউসগুলো আছে, বা বড়রা আছে ওখানে হয়তো সে আগে নিয়ে খাবারটা আগে নিয়ে নিচ্ছে, অনেক কিছু আছে যেখানে টেবিল এটিকেট ম্যানার এগুলো সব কিছু শেখানো যায়, তাই না? যে ওখানে বলা যায়, ব্রিফ করা যায় যে আগে বড়দেরকে দিতে হয়, আগে ডান পাশে দিতে হয়, ডান পাশের গ্লাসটা তোমার, তুমি ওই এক গ্লাস থেকে খাও, তুমি কেন আরো, মানে এই যে অনেকগুলো ভ্যালিউজ আছে, যেটা পরিবার থেকে, যেটা পরিবেশ থেকে মানুষ শিখে বড় হয় ছোটরা, তো সেই ভ্যালিউসগুলো শেয়ার করা যায়। অ্যান্ড রিজলভ মাইনর কনফ্লিক্ট, অনেকের মধ্যে ভাই বোনের মধ্যে একটু ঝগড়া হয়েছে বা মা বকা দিয়েছে, সেই বিষয়গুলো কিন্তু রিজলভ করা যায় ডিনারে, হ্যাঁ, মনটাকে ভালো করে দেওয়া যায়, একটু অ্যাপ্রিসিয়েট করে দেওয়া যায় বাচ্চাকে, বা স্কুলে কোনো খারাপ কিছু ঘটনা হতে পারে, সারাদিনে কোনো কিছু তার ফেলিয়ার হতে পারে, ম্যাচ হেরে যেতে পারে, তো বা হয়তো তার টিম ফাইনালে হেরে যেতে পারে, এই বিভিন্ন রকম ঘটনা ঘটেছে, সেগুলোকে ছোটোখাটো ইস্যুসগুলো রিজলভ করে দেওয়া যেতে পারে, তাই না? ওয়েন দিস স্ট্রাকচার, এই যে এটা কিন্তু একটা স্ট্রাকচার জিনিস, হ্যাঁ, ফেস টু ফেস ইন্টারাকশন ইজ এলিমিনেটেড, যখন এটাই হারিয়ে যাবে, এলিমিনেট মানে এটা বাদ বাদ দিয়ে দিবেন, ফ্যামিলি মেম্বার্স এসেনশিয়ালি ডিভলভ ইন্টু মেয়ার রুমমেটস, তাহলে পরিবারের সদস্যরা মানে কার্যত কি হয়ে যায়, মানে রুমমেট হিসেবে পাশের রুমে আছে এরকম, অপারেটিং ইন আইসোলেটেড সিলোস, তাই না? এটা নির্বাসনের মতো একটা অবস্থা, যে যার রুমে আছে কিন্তু কেউ কারোর সাথে কানেক্টেড না, উইচ ড্রাস্টিক্যালি ইরোডস ইমোশনাল ইন্টিমেসি অ্যান্ড ট্রাস্ট, ভেঙে দিচ্ছে, ধসিয়ে দিচ্ছে, ধ্বংস করতেছে, নষ্ট করতেছে ড্রাস্টিক্যালি, মানে ভয়ঙ্করভাবে ইমোশনাল ইন্টিমেসি, যে একটা ইন্টিমেসি একটা ব্যাপার থাকে, আন্তরিকতা, সখ্যতা বলেন,
তো বন্ধুত্বের ব্যাপার, কানেকশন বলেন, এবং বিশ্বাস, ভরসা কোনোটাই আর থাকছে না কেউ কারোর সাথে শেয়ার না করার কারণে। ওকে, সো এটার এক্সাম্পল, ফর ইনস্টেন্স আ টিনেজার গ্র্যাপলিং উইথ একাডেমিক অ্যাংজাইটি, মনে করেন যে পরীক্ষার সে খুবই খারাপ একটা অবস্থায় অ্যাংজাইটির মধ্যে আছে, সাইবার বুলিং, মনে করেন সাইবার বুলিং শিকার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ইজ ফার লেস লাইকলি টু spontaneously seek out a busy parent to discuss these vulnerabilities, তার যে এই vulnerabilities অবস্থা, নাজুক অবস্থার কন্ডিশন, মানসিক এবং সামাজিক যে অবস্থায় সে আছে, একটা নাজুক অবস্থায়, সেটা সে শেয়ার করতে পারছে না, কারণ তার প্যারেন্টসরা বিজি, তার প্যারেন্টসরা নাই, থাকছে না। বর্তমানে আধুনিক সমাজে কিন্তু বাচ্চারা এভাবে প্যারেন্টসের সুপারভিশনে না থাকার কারণে তাদের অনেক জীবনে, প্রত্যেক বাচ্চাদের জীবনে তো অনেক ঘটনা ঘটে, ছোট ছোট ঘটনা, যেগুলো আমাদের কাছে অনেক খেলনা বা ফেলনা, তাই না? আমরা এইগুলো, এটা কোনো ব্যাপার হলো আমরা বলি, কিন্তু তার জগতে তো সেটাই ব্যাপার। তার জীবনে যা যা ঘটে সেটাই তো তার কাছে মিলিয়ন ডলার মানে ইস্যুস, তাই না? তার ফ্রেন্ডরা তাকে এই করছে, চিট করছে, অথবা তাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, অথবা খারাপ কথা বলছে, অথবা বাবা মা নিয়ে কোনো বাজে মন্তব্য করছে। তো এটাই তো তার জগতের অনেক বড়। এখন আপনি বড় হয়ে আপনি দেখছেন যে দিজ আর ইস্যুস টু বি ইগনোরড, এগুলো ইগনোর করতে হবে, ইগনোর করা যায়, এগুলো কে কি বললো এটা ব্যাপার না। কিন্তু আপনি আপনি যখন ছোট ছিলেন তখন আপনার কেমন এক্সপিরিয়েন্স করেছেন। তো এটা প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের জীবন, তার জীবনে যা ঘটে সেটাই তার কাছে স্পেশাল, সেটাই তার কাছে মিলিয়ন ডলার ভ্যালু মেক করে। তো সেই বিষয়টা যে এখনকার বাবা মারা ব্যস্ত হওয়ার কারণে, পরিবারে বড়দের থেকে আমরা ডিটাচ নিউক্লিয়ার ফ্যামিলি হওয়ার কারণে এখন এই ভালনারেবিলিটিসগুলো শেয়ার করা যায় না এবং এগুলো সেটেল হয় না। ইফ দে ডু নট হ্যাভ এ গ্যারান্টিড রিল্যাক্স এনভায়রনমেন্ট such as a shared evening meal to naturally initiate the conversation, যেখানে ইনিশিয়েট করা যায় একটা কনভারসেশন, আমি এখানে কি করবো, আমার এরকম হচ্ছে, আমি পারতেছে, আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, আমাকে থ্রেট দিচ্ছে, বা বিভিন্ন রকম শেয়ার করতে পারেন, তাই না? এখানে মনিটর হয়। তো এই বিষয়টা আমরা এখানে পুরোটা ব্যাখ্যা করলাম, ইম্প্যাক্ট। তো এখন আবার আমাকে কোয়েশ্চেনের সাথে লিঙ্ক করার পালা। তো আমি আবারও বলছি, কনসিকুয়েন্টলি the disappearance of this daily ritual frequently culminates, হ্যাঁ, কালপ্রিট হিসেবে, ইন প্রোফাউন্ড ইমোশনাল এস্ট্রেঞ্জমেন্ট, হ্যাঁ, একটা স্ট্রেঞ্জার হয়ে যাচ্ছে, লিভিং বোথ প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন ফিলিং ডিসকানেক্টেড ফ্রম দেয়ার প্রাইমারি সাপোর্ট সিস্টেম। প্রাইমারি সাপোর্ট সিস্টেম তো পরিবারই তো প্রাইমারি সাপোর্ট সিস্টেম বাচ্চাদের জন্য, বা পরিবারের বন্ধনের জন্য পরিবারই হচ্ছে প্রাইমারি সাপোর্ট সিস্টেম। সেটাই যদি না থাকে তখন আমরা এভাবে বিভিন্ন ধরনের সমস্যাগুলো দেখছি, বা যেগুলো আমরা রিপোর্ট হচ্ছে, সুইসাইডাল টেন্ডেন্সি বলেন বাচ্চাদের মধ্যে, বাচ্চারা অনেক টর্চার্ড হচ্ছে, সাইবার বুলিং এর শিকার হচ্ছে বা বুলিং এর শিকার হচ্ছে। তো এইভাবে তার মানসিক ভাবে সে ভেঙে পড়ছে, সাইকোলজিক্যালি সে অনেক অফেন্ডেড হচ্ছে। তো তার সাইকোলজিক্যাল এবং যে মেন্টাল গ্রোথ, এটা খুব ভালোভাবে নারিশ হতে পারছে না। এটার কারণে দেখেন আপনি খুব ফোকাস আছেন, মানে ওখানে কজ বলেছেন, এখানে এটার ফলাফল আপনি বলছেন এটা কি ইম্প্যাক্ট পড়ছে, পুরোটাই ইম্প্যাক্ট নিয়ে কথা বলা হয়েছে। তো এই হলো আমাদের ওয়েল ডেভেলপ। সো এইটা কেন এটাকে আমরা ঠিকঠাক বলছি, বা কোহেশন মেনটেন হচ্ছে, ভোকাবুলারি আছে, সবকিছু মিলে এটা কেন আপনাকে একটা ভালো ব্যান্ড স্কোর এরকম ভাবে লেখা, গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, আপনি সবগুলো যদি অ্যানালিসিস করেন তাহলে এটা প্রত্যেকটা জিনিসই পাবেন। যেমন দেখেন এখানে কি করেছেন আপনি, টার্নিং টু দ্য কনসিকুয়েন্সেস অফ দিস সোসাইটাল শিফট, একটা সোসাইটাল যে শিফট হচ্ছে সেটা যে কনসিকুয়েন্সেস, এটা কি হচ্ছে সেটা নিয়ে আপনি শুরু করেছেন। ইট ইজ এভিডেন্ট দ্যাট, আপনি এখানে বলছেন, this tells the examiner I have finished answering question 1 and I am now exclusively answering question 2। তাহলে আপনি সেপারেট করেছেন দুটো কোশ্চেনে, ডাবল কোশ্চেনের এসে আমরা আলোচনা করছি, তাহলে দুটো আলাদা প্যারাগ্রাফে দুটো কোশ্চেনকে আপনি অ্যাড্রেস করছেন। তো আপনার এখানে কোহেশন মেনটেন হয়েছে, আপনার প্যারাগ্রাফগুলো প্রপারলি অর্গানাইজড হয়েছে। সো এখানে লেক্সিক্যাল যে রিসোর্সেসগুলো আপনি দেখেন, লেক্সিক্যাল আপগ্রেডেশন কীভাবে আপনি পাচ্ছেন, ফ্যামিলিয়াল কোহেশন ইউজ করেছেন, ইমোশনাল এস্ট্রেঞ্জমেন্ট, অপারেটিং ইন আইসোলেটেড সিলোজ, তাই তো, দে ডোন্ট টক না বলে আমি ডিস্টেন্ট ফ্যামিলি না বলে এগুলো বলছি, দে ডোন্ট টক এই কথাটা না বলে আমি কি বলেছি, সিজেশন অফ কমিউনাল মিলস, সিজেশন অফ কমিউনাল মিলস মানে একসাথে খাওয়া বা কথা হওয়া, ওপেন ডায়ালগ, ফেস টু ফেস ইন্টারাকশন, এই ব্যাপারগুলো। ব্যাড ফর চিলড্রেন এটা না বলে আমি কি বলছি,
ড্যামেজ অন ইমোশনাল ডেভেলপমেন্ট, গ্র্যাপলিং উইথ ভালনারেবিলিটিস। তাহলে এভাবে আমরা ভোকাবুলারিগুলো কিন্তু আপলিফট করার চেষ্টা এই লেখার মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করেছি এবং রাখার চেষ্টা করেছি। তাহলে এটা অ্যাডভান্স ভোকাবুলারিতে এসেছে, এটা লিঙ্কিং ডিভাইস হয়েছে, এটা কোয়েশ্চেনটাকে প্রপারলি অ্যাড্রেস করেছে, তাই না? সো সেই বিষয়গুলো hypothetical example, আমরা এখানে exemplification, remind students that they don't need to or they don't need a statistics for every example. The example of the teenager dealing with anxiety is highly plausible. হ্যাঁ, এই যে অ্যাংজাইটি বাড়ছে, এটা তো আমি কাউকে রেফারেন্স দিয়ে কারোকে প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল থেকে দেইনি, একটা হাইপোথেটিক্যাল একটা এক্সাম্পল নিয়ে এসেছি যে এরকম ঘটনাগুলো ঘটছে। Deeply specific and perfectly illustrate why the loss of dinner time is so harmful. কেন এটা হার্মফুল সেটা আমরা ব্যাখ্যা করেছি। Okay, so moving seamlessly between two completely different questions without sounding robotic, because body paragraph 1 and body paragraph 2 are answering different questions. As for example, cause versus solution or reasons versus opinions, you need a strong bridge to cross from one paragraph to the next. তো এই বিষয়টা হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে। বডি প্যারাগ্রাফ যেটা ডাবল কোয়েশ্চেন এসে সেটার ব্যাপারে আমাকে থিসিস স্টেটমেন্টে দুটো কোয়েশ্চেনের অ্যান্সার আমাকে করে দিতে হবে। এমন না যে এই এসেতে আমি এখানে কজ এবং এটার ইম্প্যাক্ট নিয়ে আলোচনা করা হবে, এটা বলে ছেড়ে দিলেন। এটা থিসিস স্টেটমেন্টটা, ইট ইজ নট এ গুড থিসিস স্টেটমেন্ট। ইটস এ কাইন্ড অফ থিসিস স্টেটমেন্ট যেটা দিয়ে আপনি 5 পাওয়ার যোগ্যতা রাখেন। যদি আপনি এটাকে মেনশন করেন এবং পরবর্তীতে বডি প্যারাগ্রাফে ওটাকে সিকোয়েন্সটা ঠিক রাখতে পারেন, এক্সপ্লেইন করতে পারেন, এক্সাম্পলিফাই করতে পারেন, আপনি ডিটেলটা বুঝাচ্ছেন কি বলতে চেয়েছেন, you have clarified what you wanted to say and you have justified your statement, then you will be appreciated with better band score, right? So if question 2 asks for impacts, মানে টাস্ক রাইটিং টাস্ক 2 এর কথা বলছি, এটা যদি ইম্প্যাক্টস অর এফেক্টস যদি আপনাকে বলে, সো টার্নিং টু দ্য কনসিকুয়েন্সেস অফ দিস ফেনোমেনা, ইট ইজ এভিডেন্ট দ্যাট। সলিউশনে যদি আপনাকে কথা বলে, সলিউশনস, despite the severity of these causes, several viable measures can be taken to mitigate the issue. Primarily এভাবে আপনি বলতে পারেন। অপিনিয়ন যদি জানতে চায়, ইজ ইট নেগেটিভ অর পজিটিভ, তখন আপনি কিভাবে দিতে পারেন যে আপনার এখানে ট্রানজিশনটা কিভাবে আপনি ইউজ করতেছেন টু স্টার্ট বডি প্যারাগ্রাফ 2, তাই না? তো এখানে বডি প্যারাগ্রাফ 2 এর কথা বলছে, ইম্প্যাক্টের যদি কথা বলে তখন কিভাবে আপনি লিঙ্কিং ডিভাইসটা এখানে রাখতে পারেন, ট্রানজিটরি ওয়ার্ডটা আপনি কিভাবে ইউজ করতে পারেন। যদি এখানে আপনাকে কজ অ্যান্ড ওপিনিয়ন যদি জানতে চায় যে এটা কি নেগেটিভ নাকি পজিটিভ, while the reasons for this trend and understandable, I firmly believe that this is a decidedly নেগেটিভ ডেভেলপমেন্ট ডিউ টু, কেন সেটা আপনি বলছেন। প্রেডিকশনস যদি বলে তখন আপনার এখানে ট্রানজিটরি ওয়ার্ড কিরকম হতে পারে, লুকিং অ্যাহেড টু দ্য লং টার্ম ইমপ্লিকেশনস, ইট ইজ হাইলি লাইকলি দ্যাট, মানে এটাই চলে গেল আপনার ফিউচারে, এক্সপ্রেশন আপনি চলে গেল। In double question, students constantly overuse the words good, bad, big, and important. Write these upgrades on the virtual whiteboard. Okay? সো আপনি যদি গুড কনসিকুয়েন্সেস এটার পরিবর্তে আপনি লিখতে পারেন ফেভারেবল আউটকাম, হাইলি বেনিফিশিয়াল ডেভেলপমেন্ট, অ্যাডভান্টেজাস শিফট, অ্যাডভান্টেজাস এটা অ্যাডজেক্টিভ করে নেন, অ্যাডভান্টেজাস শিফট। সো ব্যাড কনসিকুয়েন্সেস না বলে এগুলো আপনি এর আগেও শিখিয়েছি, ডেট্রিমেন্টাল ইম্প্যাক্টের কথা বলেন, যেটা কনসিকুয়েন্স সেটা ইম্প্যাক্ট, অ্যাডভার্স এফেক্ট, সিভিয়ার রিপারকাশন, সেটা আপনি বলতে পারেন। মেইন রিজন না বলে আপনি বলেন প্রাইমারি ক্যাটালিস্ট, ড্রাইভিং ফোর্স, আন্ডারলাইং ফ্যাক্টর। তো এই ধরনের মানে যেগুলো খুব কমন ইউজ, যেগুলো নর্মালি আসে চিন্তায়, সেটাকে আরেকটু আপগ্রেড বা আপডেট করে বলা যায় কিনা সেটা একটা দেখার বিষয়। ওকে, কোয়েশ্চেন, আরেকটা কোয়েশ্চেন আমরা যদি এখন দেখি, একটা পুরো আউটলাইনটা আমরা এখানে একটু দেওয়ার চেষ্টা করবো। Nowadays the way many people interact with each other has changed because of technology. In what ways has technology affected the types of relationships people make? দেখেন একটা কোয়েশ্চেন মার্ক, তার মানে একটা কোয়েশ্চেন করা হয়েছে। এরপরে আরেকটা বলছে, has this become a positive or negative development? আরেকটা কোয়েশ্চেন আছে, তাহলে এটা ডাবল কোয়েশ্চেন এসে
তাহলে আপনাকে এই ডাবল কোয়েশ্চেনটা আপনাকে থিসিস স্টেটমেন্টের মধ্যে প্রথমে আপনাকে প্যারাফ্রেজ করতে হবে এবং তারপরে থিসিস স্টেটমেন্টটা দিতে হবে। এই হচ্ছে আপনার ইন্ট্রোডাকশনের কাজ। সো আপনি দেখেন ইন্ট্রোডাকশন আপনি এখানে দিয়েছেন, প্যারাফ্রেজ করেছেন এবং আপনি ডুয়াল থিসিস মানে হচ্ছে দুটো যে কোয়েশ্চেন করেছে সেই কোয়েশ্চেনটাকে আপনি এখানে থিসিস স্টেটমেন্টের মধ্যে নিয়ে এসেছেন, দুটোরই আনসার করছেন। তো প্রথমে বলছেন দি অ্যাডভেন্ট অফ মডার্ন টেলিকমিউনিকেশন technology has irrevocably altered the landscape of human interaction. ওকে, এইটা আপনি বললেন। তাহলে ওখানে দেখেন কি ছিল প্রশ্নটা, nowadays the way many people interact with each other has changed because of technology. ওকে, এটা ছিল আপনার, আপনি in what ways the technology affected the types of relationships people have make, এটা একটা কোয়েশ্চেন। has this become a positive or negative development? তাহলে সেই বিষয়টা যে চেঞ্জ হচ্ছে টেকনোলজির কারণে মানুষের যে ইন্টারঅ্যাক্ট করার যে বিষয়টা, যে দ্য ওয়ে মেনি পিপল ইন্টারঅ্যাক্ট তো উইথ ইচ আদার, এটা পরিবর্তন হয়ে গেছে, সেটাই আপনি এখানে বলছেন। The advent of modern telecommunication technology has irrevocably altered, এটা একেবারে অল্টার করে ফেলেছে, যেটা ফিরিয়ে আনা, আবার আগের জায়গায় ফিরে যাওয়াটা কোয়াইট ইম্প্র্যাকটিক্যাল, সেটাই বলছেন irrevocably altered the landscape of human interaction। দেখেন আপনি এখানে হিউম্যান ইন্টারাকশন ল্যান্ডস্কেপ, মানে এটা যে দৃশ্য তো দেখতে যেমন হচ্ছে, যেমন আপনি ল্যান্ডস্কেপে মাঠ, একেবারে পানি, ল্যান্ডস্কেপ, আকাশ, এই যে ব্যাপারটা যেমন হচ্ছে দেখতে, যেভাবে ভিউটা আসে, তো মানুষের কমিউনিকেশনের যে ভিউটা আমরা দেখতে পাই, মানুষ হাউ ডু উই কমিউনিকেট নাও, সো সেটাও একটা টেলিকমিউনিকেশন টেকনোলজি যে অ্যাডভান্সমেন্ট এবং মডার্ন যে এই অ্যাডভান্সমেন্টের ফলে এটা কিভাবে চেঞ্জ হয়েছে এবং এটা কিভাবে অল্টার্ড হয়ে গেল ইন্টারাকশনটা, সেটা আপনি এখানে প্যারাফ্রেজ করলেন। এবার আপনি কোয়েশ্চেনগুলো অ্যান্সার করছেন। This paradigm shift has primarily affected relationship by replacing profound face-to-face bonds with vast but superficial digital networks. এটা অ্যান্সার করলেন। Consequently, এর ফলে কি হচ্ছে, I argue that this is a decidedly negative development due to the resulting erosion, okay, soil erosion বলি আমরা, সেটা resulting erosion of genuine emotional intimacy। আপনি সেখানে আপনার কোয়েশ্চেনে আনসার কিন্তু এটা পড়ে দিলেন। এখন আপনার বডি প্যারাগ্রাফ 1 কি নিয়ে আলোচনা করবে, আপনি এখানে সেই জায়গায় এখানে যেটা বলেছে, প্রথমটা হচ্ছে এটা কিভাবে এটা এফেক্টেড করছে সেই বিষয়টা আপনি করছেন, রিলেশনশিপের মানুষের মধ্যে যেটা রিলেশনশিপ হচ্ছে সেখানে কিভাবে এফেক্ট করছে, এবং তারপরে আপনি এটা বললেন, এটা আপনি অ্যান্সার দিয়ে দিয়েছেন এটা নেগেটিভ ডেভেলপমেন্ট। তাহলে আপনার বডি প্যারাগ্রাফ 2 মানে আপনার এসের যে প্যারাগ্রাফ 3 সেখানে এটার যে এটা নেগেটিভ ডেভেলপমেন্ট আপনি অ্যান্সার করেছেন সেটা ব্যাখ্যা করবেন। ওকে, সো এই হচ্ছে দেখেন আমরা বডি প্যারাগ্রাফ 1-এ বলছি, এবং আমি টাইটেলও দিয়ে দিয়েছি, এখানে আমি কি লিখবো, পুরো প্যারাগ্রাফে আমি কি নিয়ে আলোচনা করব, হাউ ইট এফেক্টেড রিলেশনশিপস, এতটুকুই আলোচনা করব। ঠিক আছে, তো যেমন আমি এখানে সেকেন্ড লাইন আমার দেখেন ইন্ট্রোডাকশন আমি কি বলছি, এটাই আমার হচ্ছে ফার্স্ট বডি প্যারাগ্রাফের আলোচ্য বিষয়। ওকে, সো এখানে আপনি খেয়াল করেন, আমি আগের যে থিসিস স্টেটমেন্টটা লিখেছিলাম ওখানে অ্যান্ড দিয়েছি, এখানে আমি আবার পাংচুয়েশন ইউজ করেছি, ডিজিটাল নেটওয়ার্কস দিয়েছি এবং সেমিকলন ইউজ করেছি, এখানে কোনো অ্যান্ড ইউজ করিনি, কনসিকুয়েন্টলি দিয়ে আমি আরেকটাই, এটা কিন্তু সেন্টেন্সে মানে ক্যাপিটাল লেটার হবে না, এখানে আবার কনসিকুয়েন্টলি আই, তো যে কোনো জায়গায় সেন্টেন্সের বা প্যারাগ্রাফের বা এসের যে কোনো জায়গায় আই লিখবেন, আই সব সময় ক্যাপিটাল লেটার লিখতে হয়। ওকে, এমন না যে শুরু করেছেন প্যারাগ্রাফ। সো আমি এখানে পাংচুয়েশন ইউজ করেছি, সেমিকলন ইউজ করেছি, এবং এখানে আমি অ্যান্ড এগুলো ইউজ না করে আমি লিঙ্কিং ডিভাইস আরেকটা নিয়ে এসেছি কনসিকুয়েন্টলি, এটা এরপরে কমা দিয়ে আমি আবার পরের যে অ্যান্সার কোয়েশ্চেন সেটাকে আমি অ্যান্সার করেছি। তো এইভাবে আমরা লিখতে পারি। তো প্রথমটা হচ্ছে আপনার সেমিকলন যেটা আপনি ইউজ করেছেন সেটার আগের যে অংশটুকু এইটা আপনি বডি প্যারাগ্রাফ 1-এ, এবং কনসিকুয়েন্টলি পরে যেটা এটা বডি প্যারাগ্রাফ 2-এ আলোচনা করছেন, এবং আমি হেডলাইন দিয়েছি, আপনি কিন্তু লেখার সময় আবার ওইভাবে হেডলাইন দিয়ে লিখবেন না, আপনাদের বোঝার জন্য যে এখানে এই বডি প্যারাগ্রাফে কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটা বোঝার জন্য আমি হেডলাইন দিয়েছি। বডি প্যারাগ্রাফ 1 এইভাবেও লিখবেন না পরীক্ষার হলে, আপনি শুধু সিম্পলি প্যারাগ্রাফ লিখবেন, রাইট? The principal way in which technology has reshaped social dynamics is by expanding the breadth of human networks while simultaneously diminishing
their depth. Contemporary social media platforms are algorithmically designed to prioritize the sheer quantity of interactions, such as likes and brief comments over qualitative, meaningful engagement. তাই না? আপনারা কি হচ্ছে মানে ইন্টারাকশন, ফেস টু ফেস ইন্টারাকশন দেখেন, ওখানে একটা ইম্প্যাক্ট থাকে, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে, একটা মানে কোয়ালিটি একটা ব্যাপার থাকে, মানে ইমোশনের ব্যাপার বা রিলেশনের ব্যাপার। কিন্তু এখানে আপনি কোনো ম্যাটারই করেন, আপনি দেখছেন, স্ক্রল করতেছেন আর লাইক দিয়ে দিচ্ছেন বা একটা কমেন্টস করে দিচ্ছেন, ওটা কোনো মিন করে না, ইম্প্যাক্ট ফেলে না, সেই র্যান্ডম আপনি এটা করে ফেলছেন। অ্যাজ এ রেজাল্ট, individuals increasingly curate broad circles of digital acquaintances. Acquaintances মানে হচ্ছে বন্ধু, এখানে আপনার ফ্রেন্ডস, পরিচিত মানুষের এটা কি করছে, এটা ব্রড সার্কেল হচ্ছে। দেখেন আপনার ব্যক্তিগত জীবনে আপনার স্কুলে কতজন ফ্রেন্ড আছে, আপনার কলেজে কতজন ফ্রেন্ড আছে, আপনার ইউনিভার্সিটিতে কতজন ফ্রেন্ড আছে, আপনার অফিসে কতজন, সবগুলোকে যদি একসাথে করেন তারও 10 গুণ আপনার সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ড, তাই না? তো এখানে এটা ব্রড সার্কেল হয়ে যাচ্ছে অফ ডিজিটাল অ্যাকোয়েন্টেন্সেস, ডিজিটাল আপনি যতজনকে চেনেন, রাদার দ্যান কালটিভেটিং জেনুইন ফ্রেন্ডশিপ। কারোর সাথে কিন্তু জেনুইন ফ্রেন্ডশিপের ব্যাপারটা এখানে আমরা ডেভেলপ করি না বা করতে পারি না। ফর ইনস্ট্যান্স, ইট ইজ নাও commonplace for a person to boast thousands of online friends across various platforms, yet find themselves entirely lacking a trusted confidant to call during a personal crisis. আপনার বিপদে আপনি কাউকেই এখানে কনফিডেন্ট পাচ্ছেন না যে তাকে আপনি ফোন দিয়ে আসতে বলতে পারবেন বা বিপদে তার সাপোর্ট নিতে পারবেন। কিন্তু আপনি আপনার জীবনে, ব্যক্তিগত জীবনে দেখেন, কলেজে 4-5 জন 6 জন ফ্রেন্ড, সেখানে কিন্তু আপনি 2 জন ফ্রেন্ডকে, 3 জন ফ্রেন্ডকে আপনি যে কোনো সময় পাশে পেতে পারেন। তো এখানে আপনার হাজার হাজার ফ্রেন্ড, কিন্তু আপনার পাশে থাকার মতো 2 জন ফ্রেন্ডও পাবেন না। তো এই যে ব্যাপারটা, সেটা আমাদের এটা হচ্ছে কিভাবে এটা চেঞ্জ হয়েছে, এটা প্যারাডাইম শিফট হয়েছে, সেই বিষয়টাকে আমি এখানে আপনাকে ব্যাখ্যা করে বললাম। এখানে কিন্তু কোনো রকমের এটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে, এটা এটা কোনো কিছুই বলি নাই আমরা। হ্যাঁ, শুধু বলা হয়েছে কিভাবে চেঞ্জ হয়েছে। এটা এখানে একটা প্ল্যাটফর্ম, ডিফারেন্ট প্ল্যাটফর্মে আমি অনেক 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 হাজার হাজার বন্ধু আমি এখানে মেনটেন করছি, এবং সেখানে আমি বলছি যে এখানে ট্রাস্টেড কনফিডেন্টে আমি কোনো পার্সোনাল ক্রাইসিসে কাউকে পাচ্ছি। এই যে চেঞ্জটা হয়েছে এখন, এই যে ব্যাপারটা মানে করেন যে কাউকে পার্সোনাল ক্রাইসিসে পাচ্ছি না বা পাচ্ছি না, এটা কি ভালো নাকি মন্দ, আমি এটা কোনো জাস্টিফিকেশন এখানে কোনো কিছু বলি নাই। তারপর এটা তাহলে কোথায় আসবে, পরের প্যারাগ্রাফে এটা আলোচনা আসবে। আমি টাইটেলটা দিয়েছি ওয়াই ইট ইজ নেগেটিভ, কারণ আমি থিসিস স্টেটমেন্টে বলেছি যে এটা নেগেটিভ, আমি বিলিভ করি এটা নেগেটিভ। সো এখন আপনি বলছেন টার্নিং টু দ্য ব্রডার ইমপ্লিকেশন, এই যে আপনি লিঙ্কিং ডিভাইস ইউজ করলেন, ব্রডার ইমপ্লিকেশনস, this superficial digitization of relationships constitutes a severely negative development, primarily because it degrades human empathy and emotional intelligence. তাই না? আমরা আরেকজনের কষ্টে কষ্ট পাই না, আরেকজনের সুখে আমরা সুখী হই না, এই যে এমপ্যাথি, আরেকজনকে ফিল করতে পারা। তো আমরা কমেন্টস করে দেই, ধরেন আমরা একই সাথে কারো বাবা মারা গেছে, আমি ওখানে কমেন্টস করতেছি, আবার কেউ হয়তো কারো বেবি হয়েছে, কারো জবে প্রমোশন হয়েছে, ওখানে আমরা কমেন্টস করছি। তো আমার ইমোশনের কোনো কিন্তু ভ্যারি হচ্ছে না। কিন্তু আপনি যদি ব্যক্তিগতভাবে আপনার কোনো ফ্রেন্ড, তার যদি ফ্যামিলিতে একটা ক্রাইসিস হয় বা কোনো আপনজন মারা যায়, তা আপনি কিন্তু যত এরপরে আরও কথা হতে পারে, আরও কিছু জানতে পারেন, কিন্তু আপনার মুডের ব্যাপারটা কিন্তু এত ফ্ল্যাকচুয়েট করবে না। কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে গেলে ওখানে গিয়ে দেখবেন আপনি এক একটা কমেন্টস এক এক মুডের, এক এক টোনের, এত ভ্যারিয়েবলস, সেখানে আপনার কোনো ফার্ম কোনো কিছু থাকছে না, তার মানে মিনিংফুল কোনো কিছু আপনি শেয়ার করতে পারছেন না, যেখানে এমপ্যাথিটা নার্চার হচ্ছে না, নারিশড হচ্ছে না, আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সটাও এখানে ফ্লারিশ হচ্ছে না, নারিশড হচ্ছে না। তো সেই জায়গাটা, অথেন্টিক হিউম্যান কানেকশন ইজ হেভিলি রিলায়েন্ট অন নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল, এখানে কিন্তু আমরা মানে কথা দিয়ে কমিউনিকেট করা, অনেক ক্ষেত্রে নন ভার্বালও কমিউনিকেট হয়ে যায়, তাই না? তাকালেও হয়, না কথা বলেও কথা বলা হয় সামনাসামনি থাকলে, ইনক্লুডিং সাটল ফেশিয়াল এক্সপ্রেশন, body language and vocal intonation, because text-based messaging and digital interfaces strip away these vital social cues, এই cues গুলো যেগুলো আমরা ফেশিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে
বা বিরক্ত হচ্ছি বা খুশি হচ্ছি এটা বোঝা যায়, কথা না বলেও বোঝানো যায়, কথা না বলেও শোনা যায়। Users frequently become desensitized to the emotional states of others. A tragic illustration of this empathy deficit is the exponential rise in cyberbullying and chronic social isolation among modern youth, who often lack the interpersonal skill এটাও নিয়ে এসেছেন। দেখেন এখানে কতগুলো ওয়ার্ড নিয়ে এসেছেন, ডিসেন্টিসাইজ নিয়ে এসেছেন, এক্সপোনেনশিয়াল নিয়ে এসেছেন, ইন্টারপার্সোনাল স্কিলস এই টার্মোলজিগুলো ইউজ করেছেন, রিকোয়ার্ড টু নেভিগেট রিয়েল ওয়ার্ল্ড ইমোশনাল কনফ্লিক্টস। এই হলো আপনার বডি প্যারাগ্রাফ 2। এখন আপনি বডি প্যারাগ্রাফ মানে আপনার বডি প্যারাগ্রাফ তো শেষ হয়ে গেল, এখন আপনার প্যারাগ্রাফ 4 মানে আপনার 4 প্যারাগ্রাফে আপনি এসেটা লিখছেন, যেটা ইউ আর অ্যাকচুয়ালি সাজেস্টেড টু রাইট ইন বিটুইন 4 to 5 প্যারাগ্রাফস। 5টা প্যারাগ্রাফ আমরা সেটা একটা দুটো সিচুয়েশন আমরা দেখিয়েছি, স্যাম্পল অ্যান্সার এর মধ্যেই দেখিয়েছি। চেষ্টা করবেন 4 প্যারাগ্রাফে এসেটাকে রাখার, 4 থেকে 5। এর আমরা 6ও লিখবো না, আমরা 3টাকে অ্যাভয়েড করবো। ওকে, সো 3 কিন্তু স্ট্রাকচারালি কারেক্ট, 2 স্ট্রাকচারালি ইনকারেক্ট, 6 স্ট্রাকচারালি ইনকারেক্ট। সো 3, 4, 5 এই স্ট্রাকচার লিখতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করেছি 4 প্যারাগ্রাফে লিখবেন। কিছু কিছু সিচুয়েশন যেখানে আমরা দেখেছি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ওখানে জায়গাটা বিভিন্ন জিনিস আসে, ডিসকাস করতে বলে 2টো পয়েন্ট এবং আপনাকে আপনার অপিনিয়ন দিতে বলা হয়। তখন সেই ক্ষেত্রে আপনি এক প্যারাগ্রাফ বডি প্যারাগ্রাফে অ্যাডভান্টেজ রাখলেন, আরেক প্যারাগ্রাফে ডিসঅ্যাডভান্টেজ রাখলেন। আপনি চাইলে কনক্লুশনে আপনার অপিনিয়ন দিতে পারেন অথবা আরেকটা প্যারাগ্রাফে আপনার অপিনিয়ন দিতে পারেন। সেক্ষেত্রে আপনি 5টা প্যারাগ্রাফ রাখতে পারেন। ওকে, সো এখানে যখন ডাবল কোয়েশ্চেন বিশেষ করে ডাবল কোয়েশ্চেন এসেগুলোর ক্ষেত্রে 2টো কোয়েশ্চেনই আপনি 2টো বডি প্যারাগ্রাফে অ্যান্সার করবেন, তাহলে এটা ইকুয়ালি ট্রিটেড হয়। এটাকে 5টাতে যাওয়ার দরকার নেই। আপনি ইন্ট্রোডাকশন দিবেন, কনক্লুশন দিবেন, ডাবল কোয়েশ্চেন 2টো প্যারাগ্রাফে 2টো কোয়েশ্চেন অ্যান্সার করে দিবেন এবং কনক্লুশনে বাকিটা আপনি এখানে অপিনিয়ন বেস করে আপনার স্টেটমেন্ট দিতে পারবেন। ওকে, সো কনক্লুশনে আপনি এখানে বলছেন, ইন কনক্লুশন আপনাকে কি করতে হবে, আবার ওই যে থিসিস যে আপনি লিখেছিলেন ওটাকে আপনার রিস্টেট, আবার ওটা নিয়ে আলোচনা করে আপনি ফাইনাল নোট দিয়ে দেবেন। In conclusion, while technology has undeniably made it easier to connect with a wider array of people, it has fundamentally diluted the quality of those connections. Ultimately, the transition from physical intimacy to digital superficiality হ্যাঁ সুপারফিশিয়াল এখানে মানে আর্টিফিশিয়াল এবং সুপারফিশিয়াল, যে ডিজিটাল সুপারফিশিয়ালিটি দেখতে অনেক কিছু দেখা যায়, represents a detrimental societal regression as it fundamentally compromises our capacity for empathy and deep emotional intelligence। আমি কমেন্টস এখানে করে দিয়ে এখানে দেখেন যে যে টার্মোলজিগুলো ইউজ করা হয়েছে এগুলো আপনারা এগুলো শিখবেন, এগুলোকে ধারণ করবেন, এগুলোকে প্র্যাকটিস করবেন, এগুলো ডে টু ডে টকের মধ্যে এগুলো আনবেন এবং ছোট ছোট করে যে লেখাগুলোর মধ্যে এই ধরনের মানে একটা সেন্টেন্সকে অনেকগুলো অ্যাডভার্ব ইউজ করেছি বা এখানে অ্যাডজেক্টিভগুলো অ্যাড করেছি, কিভাবে আরও বেশি এক্সপ্যান্ডেড ওয়েতে কথা বলা যায়, সেটাকে আরও বেশি কিভাবে ওয়ার্ডের অ্যাকোমোডেট করা যায়, এখানে ওয়ার্ডকে অ্যাকোমোডেট করা যায় সেগুলো আমরা খেয়াল করব। রাইট, সো দেখেন একটা কমপ্লিট একটা এসে আমরা এখানে লিখে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি, যে এখানে ইন্ট্রোডাকশন আছে, বডি প্যারাগ্রাফ 1 আছে, বডি প্যারাগ্রাফ 2 আছে এবং কনক্লুশন আছে। 4 প্যারাগ্রাফের মধ্যে এই কোয়েশ্চেনটা আমরা অ্যাড্রেস করলাম, যে কোয়েশ্চেনটা এখানে। নাও ইট ইজ দ্য ওয়ে মেনি পিপল ইন্টারাক্ট উইথ ইচ আদার হ্যাজ চেঞ্জ বিকজ অফ টেকনোলজি। টেকনোলজির কারণে চেঞ্জ হয়েছে, সেটাকেই বেস পয়েন্ট ধরে আপনি কিন্তু অ্যান্সার করে গেছেন। In what ways has technology affected the types of relationship people make? কিভাবে এটা হচ্ছে, এটা একটা প্রশ্ন। In what ways has technology affected? তো এটা আপনার স্টেটমেন্ট ছিল, প্রথম যে কথাটা, এই কথাটা এইখান থেকে স্টেটমেন্ট, তারপরে শুরু হয়েছে এখানে আপনার in what ways, এটা আপনার ফার্স্ট কোয়েশ্চেন এবং এটা আপনার সেকেন্ড কোয়েশ্চেন। তাহলে আপনার এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 এ যাবে আর এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 2 এ যাবে। ওকে, এবং থিসিস স্টেটমেন্টটা এই দুটোকে নিয়ে আপনি একসাথে লিখবেন। তো এই হলো আমাদের এখানে আলোচনা। তাহলে এখন এটাকে যদি আমরা দেখি, ধরেন এটাকে অ্যানালিসিস করি, তাহলে আমরা ডুয়াল থিসিস ছিল ইন্ট্রোডাকশনে, তাই না? ফাইনাল সেন্টেন্সে ইন্ট্রোডাকশনে ছিল যে এখানে
দুটো কোয়েশ্চেনকে অ্যান্সার করেছে। এরপরে আমরা বডি প্যারাগ্রাফ 1-এ পেয়েছি এই টিএল এক্সিকিউশন টপিক পেয়েছি, এক্সপ্লেনেশন পেয়েছি, এক্সাম্পল পেয়েছি, তাই না, এবং লিঙ্ক পেয়েছি। সো একইভাবে বডি প্যারাগ্রাফ 2 এখানে আমরা দিয়েছি এবং অ্যাডভান্স লেক্সিক্যাল রিসোর্সেস ইউজ করা হয়েছে, এখানে প্যারাডাইম শিফট ইউজ করেছি, অ্যালগরিদমিক্যালি ডিজাইন, আরও অনেক ওয়ার্ড তো দেখালাম, সেগুলো এখানে আপনার লেক্সিক্যাল রিসোর্স হিসেবে, অ্যাডভান্স লেক্সিক্যাল রিসোর্স হিসেবে আমরা ব্যবহার করতে পেরেছি। তাহলে আপনার কাজই হচ্ছে আপনার লেখাটা গ্রামেটিক্যালি কারেক্ট থাকতে হবে, আপনার বডি যেই স্ট্রাকচারটা, লেখার স্ট্রাকচারটা প্রপার অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, আপনার থিসিস স্টেটমেন্ট থাকবে, ইন্ট্রোডাকশনটা আপনি শুধুমাত্র প্যারাফ্রেজ করবেন এবং থিসিস স্টেটমেন্ট দিবেন, কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, কোনো ধরনের হুক সেন্টেন্স এখানে দেওয়ার দরকারই নেই। আপনি লিখবেন, ডিরেক্ট অ্যান্সার করবেন, লিখবেন, এবং তারপরে বডি প্যারাগ্রাফ 1-এ একটা প্রপারলি ওয়েল ডেভেলপড একটা প্যারাগ্রাফ এখানে লেখার চেষ্টা করবেন, যেটার মধ্যে আপনি রাখবেন অবশ্যই গ্রামেটিক্যালি কারেক্ট হতে হবে, লিঙ্কিং ডিভাইস থাকবে, অ্যাডভান্স লেভেলে একাডেমিক যে ভোক্যাবগুলো সেগুলো আপনি রাখার চেষ্টা করবেন, এবং যা বলছেন সেটার একটা স্ট্যান্ডটা জাস্টিফাই করে ক্লিয়ার একটা ইনফরমেশন এক্সপ্লেনেশনটা দিতে হবে, যা বলতে যাচ্ছেন তা বুঝাইতে হবে। দ্যাটস ইট, সিম্পল। ওকে, সো এই হচ্ছে আমাদের কাজ। So, reading and deconstructing a perfect band 9 response based on our outline, students must highlight the structural elements. তাহলে introduction-এ আমরা দেখেন, the rapid advancement of telecommunication technology has fundamentally transformed the nature of human interaction in the modern era. এই যে আমরা এখানে বলছি this shift, এটা রিডিং অ্যান্ড ডিকনস্ট্রাক্টিং পারফেক্ট ব্যান্ড ধরেন 8, 9 এইরকম করতে গেলে আপনাকে শর্তগুলো পূরণ করতে হবে, আপনাকে ভুল করা যাবে না, গ্রামারে ভুল করা যাবে না, ভোকাবুলারিগুলো আনকমন ইউজ করা লাগবে, এবং ওয়েল ডিজাইন্ড অর ডেভেলপড প্যারাগ্রাফ লিখতে হবে। সিম্পল, কয়েকটা জিনিস বারবার করে মাথায় রাখতে হবে। কোয়েশন যে আমরা আছে, কোহিয়ারেন্স, সিসি, লেক্সিক্যাল রিসোর্সেস, LR, টাস্ক রেসপন্স, TR, GRA, গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, দ্যাটস ইট। এই চারটাই ক্রাইটেরিয়া, আপনার চারটা যেন কোনোভাবে বাদ না চলে যায়। ওকে, এগুলো আপনারা একটু আরও যখন এটা রিভিউ করবেন ভালোভাবে এটা দেখে নেবেন। বডি প্যারাগ্রাফ 2, ইজ ইট পজিটিভ অর নেগেটিভ, সেটা আমরা বলছি, এবং কনক্লুশন। তাহলে এখানে বডি প্যারাগ্রাফ, এখানে ইন্ট্রোডাকশন রাখছি, বডি প্যারাগ্রাফগুলো রাখছি, কনক্লুশন। আচ্ছা, টু প্রুভ ওয়াই, এই যে এগুলো এক্সপ্লেনেশন আছে যে কেন এইটা 9-এর একটা মাস্টার ক্লাস, এটা বা এটার টাস্ক রেসপন্স আছে, যে এখানে দেখেন TR, আপনাকে মাথায় একদম সেট করে রাখবেন যে রাইটিং মানেই হচ্ছে আমাকে এগুলো খেয়াল রাখতে হবে, এই চারটা ক্রাইটেরিয়া খেয়াল রাখতে হবে। আমি গ্রামাটিক্যালি কি ভুল করলাম, এটা আপনাকে এনশিওর করতে হবে, গ্রামাটিক্যাল মিস্টেক যেন কোনোভাবেই না হয়, তাহলে আপনাকে কখনোই সে 7-এর নিচে টেনে আনতে পারবে না যদি আপনি গ্রামাটিক্যালি কারেক্ট করেন, যদি আপনি টাস্ক রেসপন্স করেন। হ্যাঁ, আপনার লেক্সিক্যাল রিসোর্স যেগুলো আছে, একাডেমিক ভোকাবুলারি এবং রেঞ্জ, গ্রামাটিক্যাল রেঞ্জ, এই যে কত মানে অ্যাডভান্সড স্ট্রাকচারগুলো আপনি কিছু ইউজ করেছেন কিনা, খুব সবসময় অ্যাডভান্স স্ট্রাকচার ইউজ করতে হবে বলে সিম্পল স্ট্রাকচার ইউজই করবেন না এমনটাও যেন না। হ্যাঁ, একটা ফ্লেক্সিবিলিটি থাকবে। যখন আপনি এক্সপ্লেইন করতে যাচ্ছেন, এক্সপ্লেইন করতে গেলেই কমপ্লেক্স সেন্টেন্স চলে আসবে, সেখানে সেটা নজর দিয়ে দেন, তাই না। স্টেটমেন্ট যখন করছেন তখন সিম্পল সেন্টেন্সে থাকতে হবে, সেটা ভালোভাবে আপনি সিম্পল সেন্টেন্স ডেভেলপ করার চেষ্টা করেন। স্ট্যান্ডার্ড যে সিম্পল সেন্টেন্সগুলো আছে, যেগুলো নর্মালি আমরা স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটাকে অন্যরকম বিভিন্ন ধরনের ইয়েগুলো শিখিয়েছি, বিভিন্ন প্রিভিয়াস ক্লাসে আপনারা পেয়েছেন। ইনভার্সনে স্ট্রাকচার আছে, সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার আছে, আপনার কন্ডিশনালে সিম্পল সেন্টেন্সগুলো কীভাবে করা হচ্ছে, সেগুলোকে একটু প্র্যাকটিস করলেই দেখবেন এগুলো আপনার আয়ত্তে চলে আসবে। মূল জিনিস হচ্ছে প্র্যাকটিস, আপনাকে প্র্যাকটিস করাটা থামানো যাবে না, রাইট। সো এভাবে আপনারা দেখবেন কিভাবে টাস্ক রেসপন্সগুলো আছে, অনেক আমরা এখানে রিসোর্সেস আপনার এখানে দিয়ে রাখা হয়েছে। সো জিরো অ্যাম্বিগুইটি, টাস্ক রেসপন্সে একদম ক্ল্যারিটি থাকতে হবে। হ্যাঁ, গ্রামেটিক্যাল উইপনারি, এখানে আপনাকে দেখবেন যে কিভাবে আপনি এটা করছেন, গ্রামেটিক্যাল যে এররগুলো, যেমন পাংচুয়েশন আমরা ইউজ করেছি, সেমিকোলন কোথায় ইউজ করছেন, কনজাংটিভ ভার্ব ইউজ করছেন, যে কনসিকুয়েন্টলি অ্যাডভার্বগুলো, হ্যাঁ এগুলো অ্যাডভার্ব ইউজ করবেন। সো বিভিন্নভাবে কানেক্টারস ইউজ করবেন, সেগুলো হচ্ছে মূল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের কোন স্ট্রাকচারটার কথা বলছি। ডাবল কোয়েশ্চেন এসে এটা একটু দেখার ব্যাপার, কারণ অনেক সময় এটা খেয়াল থাকে না। মাথায় রাখবেন অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং অপিনিয়ন। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা আপনার প্রবলেম সলিউশন এসে হতে পারে, সেটার জন্য কীরকম
আমার এখানে ডিরেক্ট কোয়েশ্চেন অ্যান্সার থাকলে সেটা কীরকম, ডু ইউ এগ্রি ডিসএগ্রি সেইখানে আমরা কীরকম লিখবো, ডাবল কোয়েশ্চেন এসে লিখলে থাকলে সেখানে আমরা কিভাবে লিখবো, সেই ব্যাপারগুলো আমরা এখানে দেখার চেষ্টা করবো। এবং অনেক 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 যে এখানে লিঙ্কিং ডিভাইসগুলো ইউজ করা হয়েছে। তো ফার্দার মোর অন দি আদার হ্যান্ড সেকেন্ডলি এগুলো মেকানিক্যাল আরো একটু বেটার করা যায় কি, এগুলো লিখা যাবে না এমন না। দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা কিছু ক্লাসে দেখবেন আমরা ফার্দার মোর কিভাবে ইউজ করে, ফার্দার মোর হলে যে অপোজিট স্ট্রাকচার লিখতে হয়, মানে ইমোশন যেটা আপনি স্টেটমেন্ট দিচ্ছেন তার অল্টার হয়ে যাবে। অন দি আদার হ্যান্ড আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবেন সেকেন্ডলি, এগুলো কিন্তু আমরা ইউজ করি। এখন এগুলো আপনার শুরুর দিকে লেখা শুরু করার জন্য আপনার এটা লিখতে পারেন। আপনি যদি আপনি এখন আরো অ্যাম্বিশিয়াস হন, আপনি বলেন যে আমি আরো বেটার কিভাবে স্কোর করতে পারি, আমি এই ব্যান্ড স্কোর কিভাবে আমি অ্যাচিভ করতে চাই, তো তার সেই সব স্টুডেন্টদের জন্য তো আমার কিছু থাকতে হবে রিসোর্সেস, তাই না? তো সেগুলো আপনি এখানে ইউজ করতে পারেন। টার্নিং টু দ্য ব্রডার ইমপ্লিকেশন, আমরা আজকের লেখাতে কিন্তু এগুলো আপনি দেখেছেন। আপনি এই বিষয়গুলো, I have completely finished answering the first question about how it changed and I am now pivoting to the impact of what change, এভাবে বলতে পারেন, এক্সপ্রেশনগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক রকম রিসোর্সেস আছে, সবভাবেই লেখা যাবে, কিন্তু গ্রামাটিক্যালি ইনকারেক্ট করা যাবে না। আর লিঙ্কিং ডিভাইস ছাড়া আপনি প্যারাগ্রাফ লিখবেন না, আপনি একটাই তো লিখবেন। আইএলটিএস এর রাইটিং এ তো আপনি লিখবেন, আপনার সেখানে লিঙ্কিং ডিভাইস ইউজ করতে সমস্যা কোথায়? আপনি একই ইনফরমেশন আরো একটা যদি নতুন ইনফরমেশন দেন, আপনি সেখানে ফার্দার মোর ইউজ করেন। সো ফার্দার একটু আগে আমি বললাম ফার্দার মোরে অল্টার হবে না, সেটা হাউএভার, আমি বলতে গিয়ে হাউএভার এর ওইটা মনে করছিলাম। সো ফার্দার মোর অ্যাডেড হবে, তাই না? পয়েন্ট একটা অ্যাডেড হবে, নতুন একটা পয়েন্ট অ্যাডেড পয়েন্ট আপনি মেনশন করবেন সেই জায়গাটা। ওকে, সো ইট সিগন্যালস দ্য এক্সামিনার আই হ্যাভ কমপ্লিট, যে আপনি কি কি বলছেন, যে যখন বলছেন লিঙ্কিং ডিভাইসগুলোর মাধ্যমে আপনার একটা কোহেশনটা সুন্দরভাবে লিঙ্ক আপ হয়, লজিক্যাল একটা আর্গুমেন্ট ডেভেলপ হয়। ওকে, অ্যাডভান্স লেক্সিক্যাল রিসোর্সেস, আমরা টেকনোলজিক্যাল মেডিয়েশন, কোয়ালিটেটিভ ডেপথ, অনেক ধরনের আপনি আরও শেখার চেষ্টা করবেন। আমি যখনই যেভাবে পারি যেই টপিকের বেসিসে আপনাদের অ্যাডভান্স ভোকাবুলারিগুলো সবসময় স্পোকেন ইংলিশে বলেন, আপনার আইএলটিএস রিডিংয়ে বলেন, লিসেনিংয়ে বলেন, এই অ্যাডভান্স ভোকাবুলারিগুলো সবসময় খেয়াল করিয়ে দেওয়ার চেষ্টা করি। সেগুলো আপনারা একটু ভালোভাবে নোট ডাউন করবেন। মূলত হচ্ছে নোট ডাউন করলেই হবে না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই টার্মোলজিগুলো ডেইলি ডে টু ডে লাইফে ব্যবহার করতে পারতে হবে। ব্যবহার করতে করতে দেখবেন এটা আপনার জন্য ইউজ টু হয়ে যাবে। যে স্ট্রাকচারগুলো আপনারা ব্যবহার করছেন, যে স্ট্রাকচারগুলো আপনাদেরকে শেখানো হচ্ছে, সেই স্ট্রাকচারগুলো শুধু পরীক্ষার দিন স্ট্রাকচার লেখার জন্য না, সেই স্ট্রাকচারগুলো শুধুমাত্র জানার জন্য না, সেটা আপনি এক্সিকিউট করতে পারতেছেন কিভাবে, সেটা আপনি ডে টু ডে আপনার ডেইলি লাইফে কনভারসেশনের মধ্যে আনতে পারছেন কিনা, একাডেমিক ভোকাবুলারি যেগুলো শিখছেন সেটা আপনি আনতে পারছেন কিনা, স্ট্রাকচারগুলোকে ব্যবহার করে কথা বলতে পারছেন কিনা, সেগুলো কোন সিচুয়েশনে কোন স্ট্রাকচার ব্যবহার হবে এগুলো আপনাকে খেয়াল করতে হবে। যেমন আপনি যখন স্টেটমেন্ট দিচ্ছেন তখন যে সিম্পল প্রেজেন্টে কথা বলতে হবে, আপনার আশেপাশে এখন যা ঘটছে এরকম ঘটনাকে ব্যাখ্যা করার জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। যখন কোনো অ্যাকশন কমপ্লিট হয়ে যায় এটাকে পারফেক্ট, যখন আপনি কোনো এবিলিটি বলতে চান তখন ক্যান দিয়ে এরপরে ভার্বের বেস ফর্ম হবে, যেটা পারেন সেটা বলা, যে পারে সে সাবজেক্টে আসবে, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস এরপর ভার্ব হয়ে যাবে। এই যে আমরা এবিলিটির ক্ষেত্রে এক্সপ্রেস করতে পারি, আমরা অব্লিগেশনের ক্ষেত্রে মডাল কিভাবে ইউজ করব। তো এই রকম স্ট্রাকচার আপনার মাথায় থাকবে যে আমি এরকম সিচুয়েশনে কোন স্ট্রাকচারটা ইউজ করব, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার বিষয়গুলো ফিক্স হয়ে যাবে। আপনার মধ্যে সেই ডিমোটিভেশন বলেন বা যে ইনহিবিশন আছে, যে ভয় পাই আমরা, সেইগুলো আর আপনার কাজ করবে না ইনশাল্লাহ। তো আপনারা একটু নিজেদেরকে চেষ্টা করবেন। এখানে দেখেন, এখানে ব্যান্ড 6 এ গুড ক্লোজ রিলেশনশিপ এটা না বলে আবার এখানে কিভাবে বলা যায় শেয়ার কোয়ান্টিটি, বিভিন্ন রকম ভোক্যাবস গুলো এখানে ইউজ করা যায়, সেগুলো আমরা একটু দিয়েছি। নন ভার্বাল কিউজ, হোয়াট ব্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফেসেস, why it's band 9, this is the exact terminology used in psychology and communication studies. Using domain specific jargon correctly immediately elevates the lexical resource source. Stunted emotional intelligence, এই যে একটা vocabs, so এই vocabulary non verbal cues,
নন ভার্বাল কিউজ এটা একটা ওয়ার্ড, সে মানে ফ্রেজ, একাধিক ওয়ার্ড যেটা ফ্রেজ হয়ে যাচ্ছে, সেগুলো এক্সপ্রেশন গুলো আমরা কিভাবে, নন ভার্বাল কিউজ মানে কি, মানে আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং ফেসের মাধ্যমে। তা আপনি এটাকে যদি ব্যাখ্যা করেন, আমি সেটাকে আরো কিভাবে ইয়ে করছি, এক্সপ্লেন করছি, ওই যে বোল্ড যে ওয়ার্ডটা আছে এটার এক্সপ্লেনেশন ইয়েতে আমরা বলছি, যেটা ব্যান্ড 6 এভাবে বলবে, আবার ব্যান্ড 9 এভাবে এই কথা বলছে, তাই না? সো এইগুলো আলটিমেটলি ভোকাবুলারি গুলো আপনার বেশ লিস্টেড করে রাখতে হবে এবং এক্সিকিউট করতে হবে। সো রেশিও গুলো অবশ্যই যেন 1:1 হয়, কারণ আপনার কোয়েশ্চেন যদি ডাবল কোয়েশ্চেন হয় তাহলে আপনার প্রত্যেকটা কোয়েশ্চেনকে এক প্যারাগ্রাফের মধ্যে ডিল করেছেন। এখন আপনি যদি 5 প্যারাগ্রাফ লিখেন, সমস্যাটা হয়ে যাবে আপনি ইকুয়ালি ডিল করতে পারবেন, এবং এখানে 5 প্যারাগ্রাফ আসারও দরকার নেই, তাই না? 6 প্যারাগ্রাফ তো আপনার এটা স্ট্রাকচারই পড়বে না। তো আপনি এই জন্য বেটার আপনার ডাবল কোয়েশ্চেন এসে যদি আপনার আসে, এটা সবসময় আপনি 4 প্যারাগ্রাফে লিখবেন, তাহলে 1:1 রেশিওটা আপনি মেইনটেইন করতে পারবেন। ওকে, এরপরে আমরা এক্সামিনার কিছু কিছু কোয়েশ্চেন দিস গাইস, ডাবল কোয়েশ্চেন টু লুক লাইক অপিনিয়ন অর প্রবলেম সলিউশন এসে স্টুডেন্ট মাস্ট লার্ন টু আনমাস্ক দেম। কিছু জিনিস এখন আমরা দেখব যে এই জায়গাগুলো এখানে কিছু মাস্কিং করে রাখা হয়, ডিসগাইজ করে রাখা হয় ডাবল কোয়েশ্চেন, হিডেন ডাবল কোয়েশ্চেন। যেমন দেখেন একটা কোয়েশ্চেন এখানে দেয়া আছে, এখানে কিন্তু কোয়েশ্চেন নাই, তাই না? মানে কোয়েশ্চেন মার্ক নাই। একটু আগে দেখালাম কি কোয়েশ্চেন মার্ক, দুইটা কোয়েশ্চেন মার্ক দেয়া আছে, তাহলে আপনি বুঝলেন ডাবল কোয়েশ্চেন। এখন যদি এইভাবে কোয়েশ্চেনটা থাকে, the reliance on single use plastic is causing severe emotional damage. Discuss the main causes of this reliance and evaluate its impact on marine life. ওকে, তো এখানে আপনি এখন ডিসকাস যে এসে আছে, বোথ ভিউস এসে আপনি ওখানে চলে যাবেন। আপনাকে এখানে বলছে and its impact and evaluate its impact on marine life। এখানে কোনো কোয়েশ্চেন মার্কস নাই, what is the impact এভাবে বলে নাই, why this is happening or why these are happening এভাবেও কিন্তু প্রশ্ন করে নাই। সো এখানে এমন একটা স্টেটমেন্টের মাধ্যমে প্রশ্ন করেছে, the reliance on single use plastic is causing severe environmental damage। এটা স্টেটমেন্ট, এটা ড্যামেজ করতেছে, এটা কোনো রকম জাস্টিফিকেশন দরকার নেই। আপনাকে কোথা থেকে লিখতে হবে, আপনাকে অ্যাড্রেস করতে হবে কি, you have to discuss the main causes, what are the main, মানে প্রশ্নটা কি ছিল, what are the main causes of this reliance, হ্যাঁ, এবং এটা what is the impact on of this on marine life, এই ছিল প্রশ্ন, কিন্তু এখানে কোনো প্রশ্ন করেনি, আপনি বলেছেন and evaluate its impact on marine life। okay, so discuss the main causes, এটা হচ্ছে কোয়েশ্চেন 1, আর evaluate its impact এটা হচ্ছে কোয়েশ্চেন 2। একদম ডাবল কোয়েশ্চেন যেভাবে ট্রিট করেছেন সেভাবেই ট্রিট করবেন, তাহলে এটা আপনি পেয়ে গেলেন। আরেকটা ভ্যারিয়েশন আছে, যেমন কজ সলিউশন ওপিনিয়ন। তো সেই ক্ষেত্রে আপনি দেখেন কি বলছে, many historical buildings are being destroyed to make way for modern housing. Why is this happening? Do the advantages of these outweigh the disadvantages? Okay, so student try to write 3 body paragraph, why it happens, advantage এবং disadvantage, and আপনাকে কিন্তু কি করতে হবে, একটা প্যারাগ্রাফের মাধ্যমে এটা আউটওয়ে করছে কিনা, অ্যাডভান্টেজটা কি আউটওয়ে করছে কিনা ডিসঅ্যাডভান্টেজকে, অ্যাডভান্টেজ বেশি ডিসঅ্যাডভান্টেজ চেয়ে বেশি কিনা, সেই বিষয়টা জানতে চেয়েছে। সো আপনি যদি এটাকে 3টা আলাদা প্যারাগ্রাফ লিখেন, তাহলে কিন্তু আপনি ভুল পথে পা বাড়ালেন। সো আপনাকে কি করতে হবে, আবারও 1:1, প্রথমে বডি প্যারাগ্রাফে কি লিখবেন সেটা হচ্ছে why is this happening, আর পরের প্যারাগ্রাফে লিখবেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখবেন না, এটার কি অ্যাডভান্টেজটা বেশি কিনা। আপনি স্টেটমেন্টের সিসি স্টেটমেন্ট বলবেন যে হ্যাঁ এটার ডিসঅ্যাডভান্টেজটা অ্যাডভান্টেজের চেয়ে বেশি, অথবা অ্যাডভান্টেজটা ডিসঅ্যাডভান্টেজের বেশি, শেষ আপনার হয়ে গেল অ্যান্সার। এরপরে সেটা আপনি বডি প্যারাগ্রাফে জাস্টিফাই করবেন। Okay, moving beyond basic vocabulary to manipulate sentence structures for maximum impact, আমরা কি করতে পারি, আমরা দেখেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেন্টেন্সের যে জায়গাটা, এটা সবসময় আমরা লিখবো না, আমরা একটু ডিফারেন্ট সিনট্যাক্স মানে গ্রামেটিক স্ট্রাকচার, সেগুলোতে আমরা যাব।
ক্লেফ সেন্টেন্স আমরা অলরেডি আলোচনা করেছি। ক্লেফ সেন্টেন্স আবার দেখেন, এখানে বলছে একটা সেন্টেন্স, ক্লেফ সেন্টেন্স আমরা কিভাবে করি সেটা কিন্তু গ্রামার ক্লাসে বলা আছে, শেখানো আছে। দ্য মেইন রিজন এখানেও শিখে নিতে পারবেন, একটু খেয়াল করেন, খেয়াল করলেই বুঝতে পারবেন। দ্য মেইন রিজন ইয়াং পিপল মুভ টু সিটিজ ইজ টু ফাইন্ড বেটার জবস। ওকে, তো এই বিষয়টাই আমরা ক্লেফ সেন্টেন্স, মানে এটাকে আমরা একটু ভেঙে আর একটু এক্সপ্যান্ড করব, যেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করে ফেলবো। দেখেন এখানে বলছে what primarily drives the youth demographic toward urban centers, মানে শহরে যে তারা আসছে, কি তাদেরকে ড্রাইভ করে, is what primarily drives the youth demographics toward urban centers is কি সেটা, the stark disparity in employment opportunities, তাই না? মানে শহরে কেন নিয়ে আসে, কারণ সে মেধাবী, সে কেপেবল, সে হার্ড ওয়ার্কিং, সে যদি এই সুযোগটা পায়, যেটা হচ্ছে অপরচুনিটি আছে, এমপ্লয়মেন্ট অপরচুনিটি যেটা আছে শহরে, সেই গ্রামে কিন্তু সেই অপরচুনিটিটা নাই। তাহলে এই এমপ্লয়মেন্ট অপরচুনিটির কারণে যে ডিসপ্যারিটি আছে, সেটার অপরচুনিটি, কাজের সুযোগের অপরচুনিটি ডিসপ্যারিটি আছে, সেজন্যই সে সেই অভাবটাকে পূরণ করার জন্যই সে শহরে মুভ করে। কারণ শহরে কিন্তু আপনার সুযোগের অপরচুনিটিস গুলো অনেক বেশি অ্যাভেল করা যায় খুব কনভেনিয়েন্টলি, সেটা। ওকে, আবার আপনি ইট দিয়েও বলতে পারেন, ইট দিয়ে, ইট ইজ আনডিনায়াবলি দ্য পারসুট অফ লুক্রেটিভ ক্যারিয়ার প্রসপেক্ট দ্যাট কম্পেলস ইয়াং অ্যাডাল্টস টু অ্যাবান্ডন রুরাল এরিয়াস। তাহলে দুই ভাবে আমরা এই সেন্টেন্সটাকে লিখতে পারি। যে এখানে প্রথম সেন্টেন্সটা ছিল দ্য মেইন রিজন ইয়াং পিপল মুভ টু সিটিজ ইজ টু ফাইন্ড বেটার জব, এটা এই কথাটাই আমি ক্লেফ দিয়ে বলেছি এবং ইট ক্লেফ দিয়েও আপনাদেরকে সামনেই প্রেজেন্ট করা হলো। স্ক্রিনে দেখেন, এটা বারবার পড়বেন, বোঝার চেষ্টা করবেন সেন্টেন্সটাকে কিভাবে কনস্ট্রাক্টেড করা হয়েছে। তাহলে সেটাই হচ্ছে ক্লেফ সেন্টেন্স, ভেঙে বলা, ক্লেফটিং। The advanced concession clause, when answering the second part of a double question, usually asking for an opinion or impact, students should use concession clauses to acknowledge completely before stating their main point. কি হতে পারে সেটা, দিস ইজ আ ব্যাড ডেভেলপমেন্ট ওয়াইল কনসেশন, মানে এটাকে আপনি জাস্টিফাই করছেন, ব্যাড, ইট হার্মস হেলথ। আপনি বলছেন while it is true that modern conveniences have a streamlined daily life, the consequent decline in physical activity represents a severe public health crisis. What to do when question 1 is easy to answer but question 2 requires massive explanation? কি করবেন তখন 1:1 রেশিও কি হবে, মানে প্রত্যেকটা প্যারাগ্রাফে আপনি যে রেশিওটা রাখতে চাচ্ছেন সেই বিষয়টা। সো প্যারাগ্রাফ রেশিও dictates that you have 2 body paragraphs, এটা ডিকটেট করছে 1:1, মানে however it doesn't mean they must have the exact same word count। অনেক সময় মনে করেন যে আপনি এখানে 45 ওয়ার্ড লিখছি, গুনে গুনে ওখানে 45 ওয়ার্ড লিখতে হবে, তাহলে ইকুয়ালি ট্রিট করা হবে, সাবজেক্ট ইকুয়ালি ট্রিট করতে বলছে, ব্যাপারটা এমন না। ওকে, so why do people buy branded goods? Is this a positive or negative development? তাহলে এখানে আপনি why এটা যে বিষয়টা এটা নিয়ে ব্যাখ্যা করতে পারেন 90 ওয়ার্ডসে, আর আপনি পরবর্তীতে যে বিষয়টা হচ্ছে এটা নেগেটিভ, যে সেটাকে ব্যাখ্যা করার জন্য আপনি 130 ওয়ার্ড ইউজ করলেন, কোনো সমস্যা হবে না। ওকে, allow body paragraph 2 to be structurally larger, do not fluff body paragraph 1 just to make them equal in size. Time management ব্যাপারে, give yourself 15 minutes for the heavier paragraph and 10 minutes for the lighter one. Do not panic if they look visually unbalanced on the screen, as long as, so এটা নিয়ে কোনো দ্বিধান্বিত থাকবেন না। আপনার যে ধরনের সেন্টেন্স আপনার লিখতে হতে পারে বা যে আইডিয়া আসছে সেটা আপনি লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। তো একেবারেই এটাতে ইকুয়াল থাকতে হবে, অনেকে বলে দিতে পারে যে এখানে 150 ওখানেও 150 এরকম রাখতে হবে, এরকম কোনো ম্যান্ডেটরি বাধ্যবাধকতা নাই। রাইট, যখন থাকবে, যদি থাকে আমি আপনাদেরকে জানাবো। তো এটা আপনি লিখতে পারেন, তবে একই জিনিসের একই আইডিয়া রিপিট করবেন না। ওকে, আরো একটা কোয়েশ্চেন দেখেন, এখানে আমরা বলেছি
In many parts of the world, traditional rural communities are aging rapidly as young people relocate to metropolitan areas. তাহলে আমরা ট্রেডিশনাল রুরাল এরিয়াগুলোতে কি হচ্ছে, এখন শুধু বুড়োরা থাকতেছে যাতে কাজ করার ক্ষমতা নাই, তারা সংস্কৃতি ট্রেডিশন বাপদাদার বাড়ি ভিটা ধরে রাখতেছে। আর ইয়াং পিপল কি করতেছে, তারা নতুনের দিকে ছুটতেছে, তারা অ্যাব্রোডে যাচ্ছে, বিভিন্ন জায়গায় তারা নিজেদেরকে খুঁজে পাচ্ছে। What are the primary reasons for this demographic shift? What measures can be implemented to reverse this trend? So এখানে আমরা ইন্ট্রোডাকশন দিয়ে রেখেছি, এখানে বডি যে থিসিস স্টেটমেন্ট সেটাও এখানে দেয়া আছে, এটা আপনারা দেখবেন। এরপর বডি প্যারাগ্রাফ 1, এখানে এটার রিজনটা দেয়া আছে, ক্লেফ সেন্টেন্সে আমি এখানে লিখেছি, সেটা আপনি দেখবেন। এরপরে বডি প্যারাগ্রাফ 2 কোয়েশ্চেন, এখানে 2 নম্বর কোয়েশ্চেন। আপনারা কিন্তু অবশ্যই আমি যে টাইটেলটা দিয়েছি এই টাইটেল যখন লেখার সময় এটা খেয়াল করবেন, এটা কিন্তু লেখা যাবে না, এটা লিখবেন না। এটা আপনাদেরকে প্রস্তুত করার জন্য, বোঝার জন্য কিন্তু এটা লিখেছি। আপনি শুরুই করবেন ডেসপাইট, ডেসপাইট আবার এখান থেকেই শুরু করবেন না, এটা একদম সেন্টেন্সের এখান থেকেই শুরু হবে। ওকে, তো এইভাবে আপনারা এটা দেখে নেবেন এবং কনক্লুশন দেয়া আছে, এটাও আপনারা একটু। ওকে, সো এখানে আপনারা ওয়ার্ড কাউন্ট, ডিস্ট্রিবিউশন, বডি প্যারাগ্রাফ 2 যেটা সলিউশন, আপনারা এটা একটু লঙ্গার হয়েছে এখানে বডি প্যারাগ্রাফ 1 এর থেকে। সো এটা স্ট্র্যাটেজি অ্যাকশন, কোনো সমস্যা নেই, এটা কোনো প্রবলেম হবে না, এটা মনে করবেন না 90 হলে 90 হতে হবে এরকম না। এখানে ক্লেপ সেন্টেন্স ইউজ করা হয়েছে, ইট ইজ আনডিনাইবলি দ্য পারসুট। বডি প্যারাগ্রাফ 1 এ এখানে আপনি স্ট্রাকচার দেখেন, এগুলো ব্যবহার করা আছে। সো আরও কোয়েশ্চেন দেখেন, এখানে কোয়েশ্চেন আছে, nowadays an increasing number of professionals are choosing to delay having children. প্রফেশনাল যারা, তারা সন্তান নিতে দেরি করে, যে না আরো পরে, until they are firmly established in their careers, often in their late 30s. Why are individuals making this decision? তাহলে আপনাকে প্রশ্ন বলেছে, এটাকে অ্যান্সার করতে হবে, এটাকে জাস্টিফাই করার কোনো দরকার নাই যে তারা ক্যারিয়ার নিচ্ছে কি নিচ্ছে, মানে এটা কি সঠিক কিনা, ইনফরমেশন তথ্য এটা না, আপনাকে এখানে প্রশ্নটা করতে হবে ওয়াই তারা এই ডিসিশনটা নিচ্ছে, এবং ডু ইউ থিঙ্ক দি অ্যাডভান্টেজেস অফ দিস ট্রেন্ড আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ, তাহলে আউটওয়ে করছে কিনা সেটাকে আপনাকে এখানে অ্যান্সার করতে হবে। তাহলে এটার অ্যান্সার এখানে দেখেন ইন্ট্রোডাকশনে দেয়া আছে, এটার ইন্ট্রোডাকশন লিখেছি এবং থিসিস স্টেটমেন্টটাও আমি দিয়ে রেখেছি। তো খেয়াল করেন, দিস ফেনোমেনা ইজ প্রাইমারিলি, আমি এখানে লাস্টের যে থিসিস স্টেটমেন্টটুকু পড়ছি, দিস ফেনোমেনা ইজ প্রাইমারিলি ড্রিভেন বাই দ্য এসকালেটিং কস্ট অফ লিভিং অ্যান্ড the desire for financial security. However, I firmly believe that the biological risk and the generational energy gap associated with late parenthood heavily outweigh the financial advantages. এটার ক্ষতিকর দিকটাই এটা বেশি। সো এখানে বডি প্যারাগ্রাফ 1 এখানে আছে, কেন সেটা ব্যাখ্যা করেছি, এবং বডি প্যারাগ্রাফ 2 এখানে ব্যাখ্যা করা আছে, এটা আউটওয়ে করছে সেই বিষয়টা। ওকে, যেহেতু আপনি বলছেন যে হ্যাঁ এটা ডিসঅ্যাডভান্টেজটাই এটা বেশি অ্যাডভান্টেজের থেকে, সেটা আপনি এখানে জাস্টিফাই করেছেন, এবং কনক্লুশন, এটা কনক্লুশন দেওয়া আছে। টু সামারাইজ, দ্য ডিসিশন টু ডিলে স্টার্টিং ফ্যামিলি ইজ আ লজিক্যাল রেসপন্স টু দ্য ফাইন্যান্সিয়াল অ্যান্ড প্রফেশনাল ডিমান্ডস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, ওটাকে আপনি রিস্টেট করলেন। Nevertheless, the severe medical risk and the physical toll of parenting at an advanced age constitute disadvantages that far outweigh, আপনি প্রশ্নটা ডিরেক্ট আবার মেনশন করলেন, এটা আউটওয়ে করছে the temporary benefits of economic stability, যে ইকোনমিক স্টেবিলিটি যে বেনিফিটটা থাকবে এটাকে আউটওয়ে করে দিচ্ছে, এটা সাময়িক। ওকে, সো এখানে এটার অ্যানালিসিস করা আছে। আজকের ক্লোজিং নোট আমরা যদি যাই, the double question is not a trap, it is a gift. The examiner is literally giving you the headings for your 2 body paragraphs. Do not overcomplicate it. Answer questions 1 in paragraph 1, answer question 2 in paragraph 2. Connect them with a strong bridge and ensure your introduction contains the answers to both. Control the structure and the band score will follow. A band 9 essay is not about using obscure vocabulary. এটা obscure মানে একেবারে মানে যেটা ক্লিয়ার না, ওকে, doesn't make any sense, obscure না, এটা vague না,
obscure vocabulary that no one has ever heard of, কেউ কখনোই শুনে নাই এরকম ওয়ার্ড না। It is about total control. It is knowing how to use a clef sentence to make your main point punch. হ্যাঁ, ক্লেফ সেন্টেন্স গুলো আমরা ইউজ করি ওটাকে ফোকাস করার জন্য। সো ইট ইজ স্যাড অর যে বিষয়টাকে আপনি ফোকাস করতে যাচ্ছেন সেটাকে আপনি করছেন। দ্য প্রাইমারি রিজনস ওয়াই ইয়াং পিপল আর মুভিং টুয়ার্ডস দ্য আরবান এরিয়াস, এরপরে আপনি ওটাকে ব্যাখ্যা করছেন, তাহলে ওইখানে পাঁচটা দিচ্ছেন মানে শুরুতেই। সো এই জন্য আমরা ক্লেফ সেন্টেন্স ইউজ করি। ইট ইজ নোয়িং হাউ টু ইউজ আ কনসেশন ক্লজেস টু শো ইউ আর আ ক্রিটিক্যাল থিঙ্কার when you face a bizarre, hidden or asymmetric double question. You do not panic. You need not to panic. You extract the two core questions, build your dual thesis, and execute your architecture. Control the grammar, control the structure, control your score. হ্যাঁ, আপনাকে অবশ্যই গ্রামারটার ব্যাপারে খেয়াল রাখতে হবে। If you have any question, you can ask. I am ready to answer those questions or address those questions. Thank you. So wish you all the best. Have a good day, everyone. I'm concluding our today's session. Assalamu alaikum wa rahmatullah.